আচ্ছা, অফ স্টাডিজ এর আহ, আচ্ছা দেখা তো লেখাগুলা কি ক্লিয়ার বোঝা যায় নাকি ফোনটাকে আরেকটু বড় করব? হ্যাঁ, একটু বোঝা যায়। বড় আরেকটু করলে বড় করলে বেটার একটু হয়। বড় আচ্ছা, আরেকটু বড় করেন বুঝতে পারবে তো। এই বেশি জুম হয়ে গেল। হ্যাঁ, এখন বোঝা যায়। আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথমে হচ্ছে ফ্রান্সিস বেকনের লাইফ এন্ড ওয়ার্ক সম্পর্কে একটু জেনে নেই। তার ফুল নেম হচ্ছে ফ্রান্সিস বেকন। তারপরে তিনি জন্মগ্রহণ করেছেন 22 জানুয়ারি 1561, 1561 সালে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেছেন। আর তিনি মৃত্যুবরণ করেন 9 এপ্রিল 1626 ইংল্যান্ডে 1626 সালে 9 এপ্রিল মৃত্যুবরণ করেন। আর তার ইরাটা আমি লিখতে ভুলে গেছি। তার লিটারি মানে তিনি যে মানে ইংরেজি সাহিত্যের যে এইজের মধ্যে তিনি ছিলেন সেটা হচ্ছে জ্যাকোবিয়ান এইজের মধ্যে ছিলেন। আচ্ছা এটা আমি পরে অ্যাড করে দেবো নোটে, সমস্যা নাই, এখানে লিখতে ভুলে গেছিলাম। আর তার পেশা ছিল তিনি ফিলোসোফার, একই সাথে ফিলোসোফার ছিলেন, দার্শনিক, তারপরে অ্যাসেইস্ট ছিলেন। অ্যাসেইস্ট মানে হচ্ছে প্রবন্ধ লেখক, সায়েন্টিস্ট, তিনি বিজ্ঞানী ছিলেন, লয়ার ছিলেন, স্টেটসম্যান ছিলেন, একসাথে অনেক পেশা ছিল তার। তারপরে আপু তিনি স্টেটমেন্ট মানে কি? স্টেটসম্যান মানে হচ্ছে স্টেটসম্যান, ওয়েট, মিনিংটা আমিও ভুলে গেছি। স্টেটসম্যান মানে হচ্ছে এই যে রাজনৈতিক নেতা, রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতা, মানে রাজনীতির সাথে জড়িত ব্যক্তি, এদেরকে বোঝায়। আর এডুকেশন হচ্ছে ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে তিনি পড়াশোনা করেছেন। আর তার কিছু টাইটেল ছিল, তিনি ফ্রান্সিস বেকন, তিনি তিনি শুধু হচ্ছে সাহিত্যের সঙ্গে না বিজ্ঞানের সঙ্গে জড়িত ছিলেন। ফাদার অফ মডার্ন সায়েন্স তার একটা টাইটেল হলো, তাকে মডার্ন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তারপর ফাদার অফ ইংলিশ অ্যাসে, মানে ইংরেজি প্রবন্ধের জনক বলা হয় তাকে। আর যে ভিসকাউন্ট এসটি অ্যালবান্স আর ভেরন ভেরালাম, এগুলা তার সাহিত্যের অবদানের জন্য এগুলা তাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় এগুলা তাকে টাইটেল দেওয়া হয়েছে আর কি। তারপরে তিনি আপু স্ক্রিনশট মারবো নাকি আপনি ক্লাসের শেষে দিবেন? স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, এখন জাস্ট পড়াইতেছি, মনোযোগ দাও, বুঝতে সমস্যা হলে জি। বলে দেবা, ক্লাসের পরে পিডিএফ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর তার ফেমাস লিটারেরি ওয়ার্ক হচ্ছে তার বিখ্যাত যে এসে গুলা, অফ স্টাডিজ, যেটা আমরা একটা আজকে পড়বো। আর হচ্ছে অফ ট্রুথ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ রিভেঞ্জ, অফ অ্যাডভার্সিটি। তিনি যতগুলা এসে লিখছেন বেশিরভাগের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবকিছু এই যে অফ দিয়ে শুরু। তার লেখা যে এসে গুলা সব বেশিরভাগগুলো হচ্ছে অফ দিয়ে শুরু। তো এটা গেলো তার লাইফ এন্ড ওয়ার্ক সম্পর্কে। আমাদের ফার্স্ট ইয়ারে আমাদের রাইটার সম্পর্কে তেমন বেশি কিছু জানতে হয় না, জাস্ট তার জন্মসাল, মৃত্যুসাল, তারপরে তার কিছু বিখ্যাত রচনা আর তার কোনো টাইটেল থাকলে সেগুলো এটুক জানলেই হয়। মূলত রাইটার সম্পর্কে বিস্তারিত জানতে হয় আমাদের সেকেন্ড ইয়ারে, হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার একটা সাবজেক্ট আছে, ওইটার মধ্যে জানতে হয়। তো এটা রাইটারের লাইফ নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই, আমাদের টেক্সটটা হচ্ছে ভালো করে বোঝা লাগবে, ঠিক আছে? তো আমরা এখন টেক্সটে যাই। এই যে অফ স্টাডিজ লেখক ফ্রান্সিস বেকন, এখানে আমি জন্মসালটা সরিয়ে দিছি। তো আমরা প্রথমে শুরু করি। নাম দেখে বোঝা যাচ্ছে যে টেক্সটটা হচ্ছে পড়াশোনা সম্পর্কে, স্টাডি সম্পর্কে। তো আমি প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে এই টেক্সটটার মধ্যে লেখক তিনি মূলত মানে তার লাইফের যে এক্সপিরিয়েন্স, তিনি পড়াশোনাটা আমাদের কি কাজে লাগে, বা আমাদের মানে আমাদের লাইফে পড়াশোনাকে কিভাবে কাজে লাগানো উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, এগুলা সবকিছু। তারপরে মানে কোন ক্ষেত্রে কেমন সময় দেওয়া দরকার, মানে কোন বিষয়টা কিভাবে পড়া উচিত, তারপরে এক্সপিরিয়েন্সের গুরুত্ব কতখানি, তারপরে শুধু মুখস্থ বিদ্যা অর্জন করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, মানে আর কি পড়াশোনার নেগেটিভ দিক, পজিটিভ দিক, দুইটা দিক নিয়ে তিনি হচ্ছে এই টেক্সটের মধ্যে আলোচনা করছেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথম সেন্টেন্সটা কি? স্টাডিজ সার্ভ ফর ডেলাইট, ফর অর্নামেন্ট, অ্যান্ড ফর অ্যাবিলিটি।
তো স্টাডি সার্ভ ফর ডেলাইট, ডেলাইট মানে আমরা জানি হচ্ছে আনন্দ বা হচ্ছে প্লেজার। তো স্টাডি সার্ভ মানে হচ্ছে কি যা আমাদের কোনো কিছু দিলে আমাদের কোনো কিছু প্রদান করা, সার্ভ মানে কোনো কিছু প্রদান করা। তো স্টাডি আমাদের কি দেয়? স্টাডি আমাদের আনন্দ দেয়, ডেলাইট মানে হচ্ছে আনন্দ দেয়। তারপরে ফর অর্নামেন্ট, স্টাডি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? প্রথম লাইনেই প্রথম সেন্টেন্সে স্টাডির তিনটা ব্যবহার সম্পর্কে বলছে। একটা হচ্ছে ডেলাইট, আরেকটা হচ্ছে অর্নামেন্ট, আরেকটা হচ্ছে অ্যাবিলিটি। তো ডেলাইটটা আমরা জানি প্লেজার বা আনন্দ। পড়াশোনা আমরা বই পড়ি কিসের জন্য? আনন্দ লাভের জন্য। আর স্টাডি করলে আমাদের আরেকটা কি লাভ হয়? সেটা হচ্ছে অর্নামেন্ট। অর্নামেন্টটা মানে হচ্ছে কি? মানে অর্নামেন্ট মানে আমরা জানি অলংকার, মানে সাজসজ্জার বিষয়। কিন্তু এখানে বোঝাচ্ছে যে আমাদের কথা বলা মানে স্টাডি, আমরা যদি বেশি বেশি পড়াশোনা করি, আমরা যদি স্টাডি করি, তাহলে আমাদের কথাবার্তার বাচনভঙ্গিতে পরিবর্তন আসে, আমাদের কথাবার্তা হচ্ছে চেঞ্জ হয়, বা মানে কি বলে, মানে একটা লার্নেড পার্সন যেভাবে কথা বলে আরেকটা ইলিটারেট পার্সন যেভাবে কথা বলে, দুইজনের কথাবার্তা কিন্তু সেম হবে না। একজনের একটা বিষয় প্রকাশ করার ক্ষমতা যেমন হবে, সে যদি পড়াশোনা করে ওই বিষয়টা নিয়ে কথা বলে, তাহলে আরো বেশি সুন্দর হবে, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো স্টাডি করলে আমাদের কথাবার্তার মধ্যে হচ্ছে অর্নামেন্ট আসে। আর আরেকটা কি দেয়? আর স্টাডি আমাদের কি সার্ভ করে? স্টাডি সার্ভ ফর এবিলিটি, মানে আমাদের এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। তো স্টাডি আমাদের সক্ষমতা বাড়ায়, আমাদের হচ্ছে কনভারসেশনকে উন্নত করে, আর আমাদের হচ্ছে আনন্দ দেয়। তো এই যে তিনটা ব্যবহার বললো, এই তিনটা ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা পাই পরের লাইনে সেটা বলছে। তো পরের লাইনে বলছে যে দেয়ার চিফ ইউজ, এখানে দেয়ার বলতে কাকে বোঝাচ্ছে? দেয়ার বলতে বোঝাচ্ছে স্টাডিজ কে, মানে আমাদের যত পড়াশোনার বিষয়বস্তু আছে, এই যে এই তিনটা যে আমরা, আমাদের তিনটা গিফট যে দিল স্টাডি, যে আমাদের তিনটা গিফট দিল, এই গিফট গুলো আমরা কোন ক্ষেত্রে প্রধান ইউজটা, কোন ক্ষেত্রে চিফ ইউজ মানে প্রধান ব্যবহারটা কোথায়? দেয়ার চিফ ইউজ ফর ডেলাইট, মানে আনন্দটা আমরা মূলত কখন পাই? ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। রিটায়ারিং মানে হচ্ছে অবসর, আর প্রাইভেটনেস বলতে আমরা জানি কি? প্রাইভেট মানে কি? প্রাইভেট মানে হচ্ছে নিরালায় থাকা, একাকী থাকা। আর রিটায়ারিং মানে হচ্ছে অবসরে থাকা। তো যখন আমরা অবসরে থাকি, আমাদের কোনো কাজ থাকে না, বা যখন আমরা একাকিত্বে ভুগি, আমাদের যখন কোনো সঙ্গী থাকে না, তো ওই সময় যদি আমি কোনো বই পড়ি, তখন সে বইটা আমাকে যতটা আনন্দ দেবে, যখন আমরা লোকজনের মধ্যে থাকবো তখন পড়লে কি আমি সেই রকম আনন্দ পাবো? অবশ্যই না। কারণ একাকিত্বের সময় যে সঙ্গ দেয় তার কাছ থেকে বেশি আনন্দ পাওয়া যায়। তো এই ডেলাইটের ব্যাপারটা আমরা সবচেয়ে বেশি উপভোগ করি এই যে প্রাইভেটনেস আর রিটায়ারিং এর সময়। আর অর্নামেন্টের বিষয়টা আমরা কখন বেশি উপভোগ করি? আর দেয়ার চিফ ইউজ ফর অর্নামেন্ট। আর এই যে বাচনভঙ্গির যে বিষয়টা, কনভারসেশনের যে বিষয়টা, এটা কখন আমাদের কাজে লাগে? ইজ ইন ডিসকোর্স। ডিসকোর্স মানে হচ্ছে আলোচনা করা। ডিসকোর্স মানে হচ্ছে কারোর সঙ্গে আলোচনা করা বা বক্তৃতা দেওয়া বা হচ্ছে ডিবেট করা, মানে এই টাইপের বিষয়ে যে সময় আমরা অন্যদের সাথে কনভারসেশনে থাকি, সেই সময়টাতে আমরা মানে অর্নামেন্টের মূল ব্যবহারটা হচ্ছে ওই সময়। এরপর হচ্ছে অ্যাবিলিটি। আর অ্যাবিলিটি মানে সক্ষমতা। স্টাডি যে আমাদের মানে সক্ষমতা বাড়ায়, এটা আমরা কোন ক্ষেত্রে গিয়ে বুঝতে পারি? এন্ড চিফ ইউজ ফর অ্যাবিলিটি ইজ ইন দি জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। ডিসপোজিশন মানে হচ্ছে কোনো কিছু নেচার বা প্রকৃতি, আর বিজনেস মানে হচ্ছে কাজ। তো ডিসপোজিশন অফ বিজনেস মানে হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের যে গতি প্রকৃতি, সেগুলোর ক্ষেত্রে যখন আমরা কোনো জাজমেন্ট করতে চাই, কোনো সিদ্ধান্ত নিতে যাই, তো ওই ক্ষেত্রে আমরা আমাদের কতটুকু সক্ষমতা আছে সেটা আমরা বুঝতে পারি। তো স্টাডির এই যে তিনটা গিফট, স্টাডি যে আমাদের তিনটা গিফট দিল, এই গিফটটার ব্যবহারের ক্ষেত্র কোন কোনটা, এটা তো বুঝতে পারছো নাকি? ডেলাইটের ব্যবহারটা হচ্ছে প্রাইভেটনেসের সময়, যখন আমরা একাকিত্বে থাকি তখন আমরা আনন্দ পাই। আর যখন আর অর্নামেন্ট কখন হয়? যখন আমরা কারোর সঙ্গে কনভারসেশন করি, আমরা যখন কারোর সঙ্গে কোনো আলোচনা করি, ডিসকোর্স করি, ডিসকোর্সের সিনোনিম হচ্ছে কনভারসেশন। তো ওই সময় হচ্ছে অর্নামেন্টের ব্যবহার হয় ওই সময়। আর অ্যাবিলিটি আমাদের যে সক্ষমতা, স্টাডি যে আমাদের সক্ষমতা বৃদ্ধি করলো, এটা আমরা বুঝতে পারি কখন? যখন আমাদের এই যে দৈনন্দিন কাজের সময় যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই, কোনো জাজমেন্ট করতে চাই, ওই সময় আমাদের অ্যাবিলিটির বিষয়টা তখন আসে। ঠিক আছে? তো এই গল্পটার মধ্যে ম্যাজিক নাম্বার আছে একটা, সেটা হচ্ছে 3। এই গল্পের একটা ম্যাজিক নাম্বার হচ্ছে 3। এই গল্পে ফ্রান্সিস বেকন যে আছে, উনি কি করছেন? স্টাডির স্টাডির যে উপকারিতা সেটাও তিনটা জিনিস বলছেন, স্টাডির যে অপকারিতা সেটাও তিনটা জিনিস বলছেন। তারপরে আমাদের কোন কোন ক্ষেত্রে কি করতে হবে সবকিছু উনি তিনটা তিনটা করে বলছেন, এটা আমরা পরে দেখতে পারবো। ঠিক আছে? এরপর বলতেছে যে ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট।
ফর মানে হচ্ছে কারণ এক্সপার্ট ম্যান যারা হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি থাকে, অভিজ্ঞ ব্যক্তি যারা তারা কি করে, ক্যান এক্সিকিউট। এক্সিকিউট মানে হচ্ছে কোনো কিছু সুন্দরভাবে সম্পাদন করা। এক্সিকিউট মানে হচ্ছে কোনো কিছু সুন্দরভাবে সম্পাদন করা। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, কারণ এক্সপার্ট ম্যান অভিজ্ঞ ব্যক্তি যারা থাকে তারা যে কোনো কাজ হয়তো বা সুন্দরভাবে সম্পাদন করতে পারে। অ্যান্ড পারহাপস এবং হয়তোবা, পারহাপস মানে সম্ভবত বা হয়তোবা, এবং হয়তোবা জাজ ফর পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান। জাজ মানে হচ্ছে কোনো কিছু বিবেচনা করা, বিচার করা। তারা হয়তো বা কোনো পার্টিকুলার্স মানে হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু, এখানে জাজ অফ পার্টিকুলার্স বলতে নির্দিষ্ট কোনো সমস্যার সমাধানের যে ক্ষমতা সেটা বোঝাচ্ছে, ওয়ান বাই ওয়ান। তো যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা হচ্ছে মানে এখানে এক্সপার্ট মেন বলতে তাদেরকে বোঝাচ্ছে যারা হচ্ছে তাদের লাইফ দিয়ে অভিজ্ঞ কিন্তু লার্নেড না, ঠিক আছে। লার্নেড পারসন একটা আপু আছে, লার্নেড পারহ্যাপস মানে কি বলেছিলেন? পারহাপস পারহ্যাপস মানে, মানে পারহাপস মানে হচ্ছে সম্ভবত বা হয়তোবা, মানে হুম, কোনো কিছু বুঝতে এমন পারছি। হতে পারে, হতে পারে এরকম বুঝাইতে সম্ভবত লিখতে পারো। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট এন্ড পারহাপস জাজ অফ পার্টিকুলারস ওয়ান বাই ওয়ান। মানে যারা অভিজ্ঞ ব্যক্তি তারা হয়তো বা কোনো সমস্যার মানে নির্দিষ্ট, পার্টিকুলারস মানে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট সমস্যার একটার পর একটা সমাধান দিতে পারে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। তারা হচ্ছে এক্সিকিউট করতে পারে, কোনো কিছু সুন্দরভাবে সম্পাদন করতে পারে। বাট কিন্তু দি জেনারেল কাউন্সিল, জেনারেল কাউন্সিল বলতে সাধারণ পরামর্শ। জেনারেল কাউন্সিল মানে হচ্ছে কোনো বিষয়ে সাধারণ জ্ঞান বা সাধারণ পরামর্শ বা সাধারণ ধারণা। যেমন যে কোনো একটা সমস্যা যখন আমাদের সমাজের মধ্যে আসে, তো ওই সমস্যার সমাধানের জন্য সাধারণ যে সলা পরামর্শ, এই বিষয়টা। অ্যান্ড দি প্লটস, প্লটস মানে হচ্ছে এবং ওই সমস্যা থেকে উত্তরণের যে কৌশল। অ্যান্ড মার্শেলিং অফ অ্যাফেয়ার্স, মার্শেলিং মানে হচ্ছে, অ্যাফেয়ার্স মানে হচ্ছে দৈনন্দিন যে মানে বিষয়বস্তুগুলো। অ্যাফেয়ার্স মানে হচ্ছে কোনো বিষয়বস্তু, কোনো সমস্যা। আর মার্শালিং মানে হচ্ছে কোনো কিছু পরিচালনা করা। তো জেনারেল কোনো সমস্যা হচ্ছে জেনারেল কাউন্সিল সেটাকে, সেটা সাধারণ পরামর্শ, ওটা থেকে বের হওয়ার কৌশল বা কোনো কিছু পরিচালনা করা, এই বিষয়গুলা কে সবচেয়ে ভালো পারে? কাম বেসড ফ্রম দোস, কাম বেসড মানে এই বিষয়গুলো কার কাছ থেকে সবচেয়ে ভালো আশা করা যায়? ফ্রম দোস মানে তার কাছ থেকে, দ্যাট আর লার্ন। এখানে দ্যাট বলতে ওই ব্যক্তিগুলাদের, ওই ব্যক্তিদের বোঝাচ্ছে যারা হচ্ছে লার্নড। লার্নড মানে কি? লার্ন মানে হচ্ছে বিদ্বান বা তো জ্ঞানী। আমরা পণ্ডিত। হ্যাঁ, পণ্ডিত। এডুকেটেড, এডুকেটেড আর লার্নড এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত, যারা হচ্ছে যারা মানে একাডেমিক পড়াশোনা করে ডিগ্রি অর্জন করছে তাদেরকে বলা হয় এডুকেটেড পার্সন। আর যারা হচ্ছে সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করছে, বিদ্বান, যাদের মানে একদম বাস্তবিক সম্পর্কে, তারপরে একাডেমিক সম্পর্কে সব দিক দিয়ে সমান জ্ঞান আছে, তাদেরকে বলা হয় লার্নেড পার্সন। তো যারা তাহলে এই লাইনটা দিয়ে মূলত কি বোঝালো দেখো। প্রথমে বলছে যে যারা শুধুমাত্র অভিজ্ঞ, এক্সপার্ট ম্যান, তারা হয়তো বা কোনো সমস্যার নির্দিষ্ট সমাধান দিতে পারে, কিন্তু কিন্তু কোনো সমস্যার সাধারণ পরামর্শ, সেটা থেকে বের হওয়ার কৌশল বা কোনো কিছু সুন্দরভাবে পরিচালনা, এই বিষয়গুলো শুধু অভিজ্ঞতা দিয়ে সম্ভব না। সেটার জন্য লার্নেড হতে হবে, মানে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে। তো লার্নেড যে, যারা লার্নেড পারসন, তারা হচ্ছে এগুলা সবচেয়ে ভালো করতে পারে, এই যে কাম বেস্ট ফ্রম দোস, সবচেয়ে ভালো তাদের কাছ থেকে পাওয়া যায়। তো এই যে প্যারাটা যদি আমি সামারাইজ করি সেটা কি হয়, যে প্রথমে লেখক এই এইটুকুর মধ্যে হচ্ছে স্টাডির যে উপকারিতা, স্টাডির তিনটা উপকারিতা তিনি বলছেন। ওই তিনটা উপকারিতা আমরা কোন তিন ক্ষেত্রে গিয়ে আমরা সেটার ব্যবহারটা পাই, তারপরের লাইনে এটা বলছেন। তারপরে এইখানে বলছেন যে মানে পড়াশোনা মানে কি বলে, বাস্তব জীবনে শুধু অভিজ্ঞ হলেই হয় নাকি সাথে লার্নেড হইতে হয়, এইটা। তো এই যে এখানে তিনটা, তিনটা বিষয় মূলত তিনটা সেন্টেন্স বলা যায়, এখানে যে তিনটা টপিক, এই তিনটা বিষয়ের মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা আছে? না। না আপু কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, না আপু হলে লাস্টের সেন্টেন্সটা একটু আরেকবার বুঝাবেন? আচ্ছা আচ্ছা বলতেছি। এই যে এখান থেকে ফর এক্সপার্ট ম্যান থেকে, আচ্ছা আমি এই লাইনটার সাথে এটা রিলেটেড, এটা আবার বলতেছি। ফ্রান্সিস বেকন বলছেন যে এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট। এক্সপার্ট ম্যান বলতে অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তিরা কি করতে পারে? এক্সিকিউট করা। এক্সিকিউট করা মানে কোনো কিছু সম্পাদন করা। যারা অভিজ্ঞ ব্যক্তি তারা কোনো কিছু অনায়াসে সম্পাদন করতে পারে, কোনো কাজ তারা হচ্ছে তাদের, তারা ওইটার সম্পর্কে না জানলো। যেমন আমি হচ্ছে মানে কি বলে মানে আমি রান্না কিভাবে করতে হয় সেটা আমি মানে শিখি নাই।
আমি এটা হাতে কলমে শিখি নাই, কিন্তু আমি হইতেছে মানে রেগুলার প্র্যাকটিস করতে করতে আমি ওইটার প্রতি অভিজ্ঞ হয়ে গেছি। মানে আমি কোনো মানে রান্নার মধ্যে কোন উপাদান কতটুকু দেওয়া লাগে এটা সম্পর্কে আমার এক্সাক্ট ধারণা নাই, আমি ওইটা হাতে কলমে শিখে নাই, পড়াশোনা করে না এটা নিয়ে, কিন্তু ওইটা আমি রেগুলার করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে। তো আমাকে যদি কোনো রান্না করতে দেওয়া হয়, তো সেটাকে আমি মোটামুটি সমাধান করতে পারবো না, আমি কি করতে পারবো না, পারবো। কিন্তু আমার ওইটা পারফেক্ট ভাবে করার জন্য ওইটা সম্পর্কে আমাকে জানতে হবে। তো লেখক মূলত এটাই বুঝাইছে যে যারা শুধুমাত্র এক্সপার্ট, শুধুমাত্র অভিজ্ঞ, তারা হয়তো বা এক্সিকিউট করতে পারবে, হয়তো বা কোনো প্রবলেম হইলে, কোনো জাজমেন্ট নিতে হলে, কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে তারা হয়তো বা পার্টিকুলার নির্দিষ্ট কোনো সমাধান তারা একটার পর একটা দিতে পারবে। কিন্তু কিন্তু এই যে জেনারেল কাউন্সিল, সাধারণ মানে যে কোনো বিষয়ে সামগ্রিক ভাবে যে সলা পরামর্শ, তারপরে তারপরে কৌশলগুলো আছে, তারপরে মার্শালিং অফ অ্যাফেয়ার্স মানে হচ্ছে কোনো কিছু সুন্দরভাবে পরিচালনা করা, তো এই বিষয়গুলা শুধুমাত্র অভিজ্ঞতা দ্বারা সম্ভব না। এই বিষয়গুলোর জন্য, এই বিষয়গুলা ভালোভাবে করার জন্য লার্নেডও হতে হবে, মানে সেটা সম্পর্কে পড়তে হবে, জানতে হবে, তারপরে তারপরে তার সাথে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব দিক মিল করলে পরে তারপরে এই সবকিছু সম্ভব। এখন বোঝা গেছে? আপু বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে। এরপরের লাইনে প্রথম এইখানে স্টাডির উপকারিতা নিয়ে বলছে লেখক। তারপরের পরের এই পার্টে এখানে সে পড়াশোনার ক্ষতিকর দিক নিয়ে বলছে যে পড়াশোনার কি কি মানে ক্ষতিকর দিক থাকতে পারে। তো এখানে বলছে যে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। স্লথ মানে কি? স্লথ মানে হচ্ছে অলস, অলসতা, ঠিক আছে? তো টু স্পেন্ড মানে টু স্পেন্ড টু মাচ টাইম মানে টু মাচ টাইম মানে অতিরিক্ত বেশি, পড়াশোনায় অতিরিক্ত বেশি সময় ব্যয় করা হচ্ছে কি এক ধরনের অলসতা। তো এটা মানে স্বভাবতই এটা যদি কেউ শুনে তাহলে সে ভাবে যে আমরা তাহলে কি অযথা সময় নষ্ট করতেছি, কিন্তু এটার সারফেস মিনিংটা এমন যে পড়াশোনায় বেশি সময় দেওয়া হচ্ছে অলসতা। কিন্তু লেখক কি আসলে এটা বুঝাইছে যে পড়াশোনায় সময় ব্যয় করা অলসতা? মূলত কিন্তু এটা না, মূলত এখানে এটা বোঝাচ্ছে যে একটা টপিক। হ্যাঁ বলো। আমার একটু নেট প্রবলেম ছিল। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট থেকে বুঝাইলে একটু সুবিধা হতো। এটা তিনবার বুঝাইছে, আচ্ছা আবার বলতেছি। নাম আমার নেট সমস্যা ছিল, মানে আচ্ছা আমি আচ্ছা শোনো, একটা গুড নিউজ, আজকের ক্লাসটা আমি রেকর্ড করতেছি, আমি রেকর্ড ক্লাসটা গ্রুপে আপলোড করব, তুমি কারো যদি উপরে নেটে সমস্যা হয় সে আবার ক্লাসটা দেখে নিবা, কারণ একটা টপিক 3-4 বার বুঝাইলে পরেরটা সময় কিন্তু কম পড়ে যাবো, ঠিক আছে? তুমি ওইটা বাদ দাও, পরেরটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? রেকর্ড পরে আবার রেকর্ড দেখে নিও, অসুবিধা নেই, আজকে রেকর্ড ক্লাস দিব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। তো এখানে লেখক মূলত এটা বুঝাইছে যে যে টপিকটার মধ্যে আমার 1 ঘন্টা সময় লাগার কথা, সেটার মধ্যে যদি আমি অযথা 3-4 ঘন্টা সময় ব্যয় করি, মানে অতিরিক্ত সময়, যেটা যে সময় শেষ করার কথা তার চেয়ে আমি অতিরিক্ত সময় সেটাতে নিচ্ছি, তো এটা এক ধরনের অলসতা। তো আমি যদি অলস না হয়ে অ্যাক্টিভ হই তাহলে আমার তো পড়া তাড়াতাড়ি শেষ হওয়ার কথা, মানে যে যেটার মধ্যে 30 মিনিট লাগার কথা সেটাতে আপু কিন্তু আপনার আমার। সাউন্ড অনেক কম আসতেছে। কি বলো? আমি হেডফোন একদম মুখের কাছে নিয়ে কথা বলতেছি তারপরেও। না আপু সাউন্ড তো ঠিকই আছে ঠিকই আছে। আপু। আচ্ছা আপু না আপু সাউন্ড ঠিকই ঠিকই আছে। আছে। তাহলে ঠিক সাউন্ড আছে তো? ঠিকই আছে, ওনার কোনো ফোনের সমস্যা। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক হয়েছে আপু, এখন ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এই এই লাইনটার মানে বুঝছো তো? এই লাইনটার মানে মূলত যেই টপিকের জন্য যতটুকু সময় ব্যয় করা দরকার তার চেয়ে বেশি ব্যয় করলে সেটা হচ্ছে অলসতা। একমাত্র অলসদেরই একটা টপিক অতিরিক্ত সময় লাগে। ঠিক আছে? এরপরে টু ইউজ them too much for ornament is affectation. তো অর্নামেন্ট মানে কি এটা কিন্তু আমরা প্রথম লাইনে পড়ে আসছি। অর্নামেন্ট মানে হচ্ছে মানে আমাদের কনভারসেশনের যে স্কিল, আমাদের অন্যদের কাছে নিজেদের প্রকাশ করার যে মানে কথা বলার যে হইতেছে স্কিলটা, এটা হচ্ছে অর্নামেন্ট। তো আমাদের যে টাইমটা, স্টাডির যে বিষয়বস্তু, এটা যদি আমি যদি আমার স্কিল মানে কথাবার্তার, আমার কনভারসেশনের জন্য অতিরিক্ত যদি ব্যয় করি, তো ইউজ দ্যাম, এই দ্যাম বলতে হচ্ছে স্টাডিজ। তো টু ইউজ দ্যাম টু মাচ মানে এই পড়াশোনার বিষয়বস্তুটাকে অর্নামেন্টের জন্য অতিরিক্ত ব্যবহার করাটা হচ্ছে এক ধরনের অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে কি? অ্যাফেক্টেশন মানে হচ্ছে অ্যাটেনশন সিক করা বা শো অফ করা, যেটাকে বলি সোজা বাংলায়। যে আমি জাস্ট কি বলতেছি যে মানে আমি শুধু চাচ্ছি যে আমি পড়াশোনা করবো আর অন্যদেরকে দেখাবো কথায় কথায় যে আমি এত জ্ঞানী, আমি এটা এটা জানি। তো এই টাইপের বিষয় হইলে সেটাকে বলবো অ্যাফেক্টেশন বা শো অফ করা। এরপরে To make judgment. To make judgment wholly by their rules is the humor of a scholar. এটার মানে কি? এটার মানে হচ্ছে টু মেক জাজমেন্ট। জাজমেন্ট মানে হচ্ছে কোনো কোনো কিছু মানে
বিচার বিবেচনা করা বা সিদ্ধান্ত নেওয়া হোললি মানে পুরোপুরি হইতেছে সিদ্ধান্ত নেওয়া বাই দেয়ার রুলস। এখানে দেয়ার বলতে হচ্ছে স্টাডির যে রুল মানে আমি একটা বই পড়লাম, পড়ার পরে একটা লেখক বা একজন কবি যেটা বলছে আমি সেটাকে একদম চিরন্তন সত্য মনে করে মানে আমার রিয়েল লাইফের যে জাজমেন্ট গুলো আমি পুরোপুরি সেটা থেকে নিলাম, তাহলে সেটা হবে ইজ এ হিউমার অফ এ স্কলার, একজন এটা হবে জ্ঞানীদের অপমান। কারণ আমি পড়াশোনা করতেছি জ্ঞানী হওয়ার জন্য, আমি বই থেকে পড়বো, আমার রিয়েল লাইফে কাজে লাগাবো, এক্সপিরিয়েন্স থেকে ওটার সঙ্গে সংযুক্ত করে তারপরে আমি সেখান থেকে সত্যটা কি সেটা বুঝবো। কিন্তু আমি যদি এক্সপিরিয়েন্স থেকে না গ্রহণ করি, জাস্ট মানে পড়লাম আর সেটাই হইতেছে, সেটা থেকে পুরোপুরি মানে পুরোপুরি বইয়ের ভাষায় আমি সিদ্ধান্ত নিলাম, তাহলে সেটা হবে এই যে হিউমার অফ এ স্কলার, এটা জ্ঞানী ব্যক্তিদের অপমান হবে। ঠিক আছে, এরপরে দে পারফেক্ট নেচার। কি হয়ে গেল এটা, ওয়েট ওয়েট, আচ্ছা এরপরে দে পারফেক্ট নেচার, এখানে দে বলতে বোঝাচ্ছে হচ্ছে এই দে ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে স্টাডিকে। আমি কিন্তু বলতেছি কোন প্রোনাউন দিয়ে কাকে বুঝাইতেছে ওইটা কিন্তু তোমরা মার্ক করে নিবা, যাদের বই আছে বই মার্ক করে নিবা, যাদের বই নাই তারা খাতে লিখে নিবা যে কোন ওয়ার্ড দিয়ে কাকে বোঝাচ্ছে। দিয়ে বোঝাচ্ছে স্টাডিকে। তো স্টাডি পারফেক্ট নেচার, তো স্টাডি কি করে আওয়ার নেচার মানে আমাদের যে প্রকৃতি আছে, আমাদের যে চরিত্র, আমাদের যে ক্যারেক্টার, এটাকে পারফেক্ট বানায় কে? স্টাডি। তো স্টাডি যে আমাদেরকে পারফেক্ট বানাইলো, তো স্টাডিকে কে পারফেক্ট বানায়? এন্ড এন্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। এখানে দেখো, আচ্ছা আমার একটা কোশ্চেন, এই যে এই লাইনটা, এটা এটা কোন সেন্টেন্স কে বলতে পারবা? দে পারফেক্ট নেচার এন্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এটা কোন সেন্টেন্স? সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কে বলতে পারবা? কমপ্লিট কম্পাউন্ড আপ। আচ্ছা যে কম্পাউন্ড। আচ্ছা যে কম্পাউন্ড বলছো, থ্যাঙ্কস। তো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স যে দে পারফেক্ট নেচার, এখানে স্টাডি আমাদের নেচারকে পারফেক্ট করে। এন্ড তো কম্পাউন্ড সেন্টেন্সের একটা স্ট্রাকচার কি যে মাঝখানে যখন কনজাংশন আসে, এন্ড আসে, এন্ড বা হইতেছে বাট যেটা আসুক, তারপরে এখানে যদি সাহায্যকের অক্সিলারি ভার্বের আগে সেখানে যদি সাবজেক্ট যদি একই থাকে তাহলে নতুন করে সাবজেক্ট লিখতে হয় না। তো এই ক্ষেত্রে যেহেতু কোনো সাবজেক্ট নাই, তার মানে আমরা ধরে নেব যে এই যে ভার্বটা আছে আর, এই আর এর সাবজেক্ট হচ্ছে দে। তো দে পারফেক্ট নেচার এন্ড দে আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। তো এই যে দেখো আরেকটা জিনিস যে দে আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এইটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে কে বলতে পারো? প্যাসিভ ভয়েসে। আচ্ছা থ্যাংক ইউ, প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা তো দে আর পারফেক্টেড বাই নেচার, তো প্যাসিভ ভয়েসে যখন আছে তার মানে ওই স্টাডির উপরেই হইতেছে মানে ক্রিয়াটা আর কি হইছে আর কি। তো স্টাডি আমাদের নেচারকে পারফেক্ট করে, কিন্তু তাদেরকে পারফেক্ট করে কে? এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এক্সপিরিয়েন্স পারফেক্টেড স্টাডি। তো আমি এই প্যাসিভ ভয়েসকে যদি অ্যাক্টিভ করি তাহলে কি হবে? এক্সপিরিয়েন্স পারফেক্টেড স্টাডি। তো এক্সপিরিয়েন্স আবার স্টাডিকে পারফেক্ট করে। এই লাইনটার বিষয়টা কি বুঝতে পারছো? কেউ না বুঝলে বলো, কিন্তু এটা না বুঝলে পরে লাইন বুঝবে না। আপু বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন, একটু হ্যাঁ প্যাচ হ্যাঁ আছে এখানে। সাথে সাথে বলতে হবো, এই জন্য তো বলতেছি সাথে সাথে বলতে হবো। এখানে বলছে যে দে পারফেক্ট নেচার, দে বলতে বোঝাচ্ছে স্টাডিকে। তো স্টাডি কি করে? নেচারকে পারফেক্ট করে। কার নেচারকে? যারা স্টাডি করে, মানে ধরো ধরো যে আমি পড়তেছি, তো আমি যে পড়াশোনা করলাম, তো আমার যে ক্যারেক্টার এটাকে পারফেক্ট বানাবে কে? স্টাডি। কিন্তু স্টাডির যে আবার স্টাডির যে ক্যারেক্টার সেটাকে কে পারফেক্ট করবে? সেটাকে পারফেক্ট করেছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের মাধ্যমে স্টাডি হচ্ছে কি বলে পারফেক্ট হবে। তো এই লাইনটার আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো মানে আজকে আমরা যে পড়াটা পড়তেছি এই যে অফ স্টাডিজ, সবাই মনোযোগ দিয়ে কিন্তু বুঝার কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল আছে। যে আমরা যে অফ স্টাডিজটা পড়তেছি এটা লেখছে কে? ফ্রান্সিস বেকন। তো ফ্রান্সিস বেকন তিনি কি জন্ম থেকে হয়ে সাথে সাথে এটা লিখে ফেলছেন? তা কিন্তু না। উনি উনি নিজে হইতেছে পরিবেশের সঙ্গে অনেক কিছু দেখছেন, তার লাইফ দিয়ে অনেক কিছু উপলব্ধি করছেন, নিজে পড়াশোনা করছেন, অন্যদের পড়াশোনা করাইছেন, করার পরে তিনি চারপাশ থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে অনেক কিছু দেখে শুনে মানুষের ক্যারেক্টার সবকিছু পরিচয় নিয়ে মানে অনেক কিছু সম্পর্কে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে তিনি হচ্ছে এই অফ স্টাডিজটা লিখছে। আর তার এক্সপিরিয়েন্স থেকে তিনি যেটা লিখছেন সেটা আমরা আজকে স্টাডি করতেছি।
তো এই স্টাডিটা মূলত কিসের ফল? এক্সপেরিয়েন্সের ফল। একটা ব্যক্তির এক্সপেরিয়েন্সের ফল যেটা, সেটাকে আমরা স্টাডি হিসেবে গ্রহণ করি। এখন আজকে আমি যদি একটা কিছু লিখি আমার এক্সপেরিয়েন্স থেকে, তো সেটা পরবর্তীতে প্রজন্ম যদি কেউ পড়ে, তাহলে সে সে তো স্টাডি করে তার নেচারকে পারফেক্ট করতেছে। কিন্তু সে যে পড়তেছে ওই পড়ার টপিকটা কই থেকে আসছে? আমার এক্সপেরিয়েন্স থেকে আসছে। মূলত এইটাই বোঝাচ্ছে যে স্টাডি হচ্ছে মানুষের নেচারকে পারফেক্ট করে, কিন্তু স্টাডির যে নেচার সেটাকে আবার পারফেক্ট বানায় হচ্ছে এক্সপেরিয়েন্স। এখন বোঝা গেছে তো এই লাইনটার মিনিং কি? কেউ রেসপন্স হ্যাঁ করে না। জি সাথে আপু সাথে বুঝতে বলবা, সাথে সাথে বলবা, না বুঝলে সাথে সাথে বলবা। আচ্ছা, এরপরে এটা গেল। এরপরে বলতেছে আচ্ছা, এখানে এই যে ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস, এই লাইনটা হচ্ছে এই যে প্রথম যে লাইনটা আছে না, এটার সাথে রিলেটেড। আমি মার্ক করে দিই wait। এই যে এই লাইনটুকু, এই যে এই সেমিকোলনের আগ পর্যন্ত, এটা হচ্ছে এই প্রথমটুকুর সাথে রিলেটেড। আবার এই যে এন্ড এর পরে এইটুকু যে আছে, এটা হচ্ছে এই যে পারফেক্টেড বা এক্সপেরিয়েন্স, এইটুকের সাথে রিলেটেড। এই যে অফ স্টাডিজ যে লিখছে, এটা চাইলে কিন্তু 3-4 পেজ লেখা চাইতো, কিন্তু লেখক এক পেজে শেষ করছে, কিন্তু অনেক জটিল সেন্টেন্স দিয়ে লিখছে, এই জন্য একটু ক্রিটিক্যালি বোঝা লাগবে, যাই হোক। তো আমরা পড়ি যে দে আর পারফেক্ট নেচার, তো স্টাডি আমাদের প্রকৃতি, আমাদের চরিত্রকে পারফেক্ট করে। কারণ ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস, তো আমাদের ন্যাচারাল এবিলিটিস বলতে কি? এবিলিটিস মানে আমরা জানি সক্ষমতা, বা আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স, আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে ন্যাচারাল মানে আমরা জন্মগতভাবে বা জিনগতভাবে বংশগতভাবে আমাদের মধ্যে যে গুণাবলী আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, বা কোনো কিছু করার যে সক্ষমতা আমরা মানে জন্ম থেকে যেটা আমাদের মধ্যে আছে, যেটা মানুষ বলে না যে গড গিফটেড যে প্রতিভা, কিছু গড গিফটেড ট্যালেন্ট, আমাদের মধ্যে যে ট্যালেন্ট গুলো আছে, তো এগুলা কি আমরা জন্ম হওয়ার পরে কি আমরা বুঝতে পারি যে আমার মধ্যে এই ট্যালেন্ট আছে? তো সেটা আমরা আমরা পড়াশোনা করি, বা আমরা একটা কোনো কিছু করি, করার পরে তারপরে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে এই অ্যাবিলিটি গুলো আছে। তো এই ন্যাচারাল অ্যাবিলিটি গুলো কিসের মতো? আর লাইক ন্যাচারাল প্লান্টস, প্লান্টস মানে আমরা জানি হচ্ছে গাছ বা চারা। ন্যাচারাল প্লান্টস মানে কি? আচ্ছা, ন্যাচারাল প্লান্টস আর হচ্ছে গার্ডেন প্লান্টস, দুইটার মধ্যে পার্থক্য কি? কেউ একজন বলো, ন্যাচারাল প্লান্টস আর গার্ডেন প্লান্টস এর মধ্যে পার্থক্য কি? একটু তাড়াতাড়ি বলবা। আপু হচ্ছে ন্যাচারাল প্লান্টটা হচ্ছে যেটা প্রাকৃতিক ভাবেই আর কি মানে আসে, আর গার্ডেন প্লান্টস মানে যেটা আমরা নিজেরা তৈরি করি এইরকম কিছু আচ্ছা, মানে ঠিক আছে। একদম। হ্যাঁ, থ্যাংক ইউ। ন্যাচারাল প্লান্টস হচ্ছে যে বনে, সুন্দরবনে কি আমরা কেউ যে গাছ লাগাই, নাকি ওটা প্রকৃতি থেকে নিজে থেকেই হইছে? ন্যাচারাল প্লান্টস হচ্ছে বনে জঙ্গলে যে গাছগুলা হয়, রাস্তার ধারে যে ঝোপঝাড় গুলা হইতেছে, তো এগুলো হচ্ছে ন্যাচারাল প্লান্টস। তাদের কোনো যত্ন লাগে না, তাদের হইতেছে মানে কাটা, কোনো জল দেওয়া লাগে না, কাটা লাগে না, কিচ্ছু করা লাগে না, তো তারা নিজেরা নিজেরা বেড়ে ওঠে। তো আমাদের যে আমরা যে জন্মগতভাবে আমাদের মধ্যে যে অ্যাবিলিটি গুলা, সেগুলাকে এই লেখক তুলনা করছে ওই ন্যাচারাল প্লান্টের সাথে। তো এই ন্যাচারাল প্লান্টস গুলা, ধরো একটা উম মানে একটা ঝাউ গাছ, ধরো একটা ঝাউ গাছ রাস্তার পাশে নিজে নিজে জন্মাইছে, তো সেটা যদি নিজে নিজে বড় হয়, 2 বছর পরে দেখা যাবে যে আশপাশে অনেক মানে অনেক বড় ডালপালা ছড়িয়ে সেটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু ওই ঝাউ গাছটা যদি আমি আমার বাগানে নিয়ে এসে লাগাইতাম, লাগাই যদি আমি রেগুলার ওইটা পরিচর্যা করতাম, ওইটার যদি ডালপালা ছেটে টেটে দিতাম, তাহলে ওইটা কি ওইরকম মানে ওইরকম হইতো? রাস্তার ধারে যেরকম যেরকম হয়েছে, আমার বাগানে থাকলে কি সেরকম হইতো? হইতো না। আমার বাগানে থাকলে সেটার একটা সুন্দর আকৃতি থাকতো, দেখতে ভাল লাগতো, মানে ওইটা একটা মানে রুলস এর মধ্যে, একটা কনস্ট্রাকশনের মধ্যে এসে যেত, ঠিক আছে? তো সেরকম তো এই বিষয়টা এটাই বোঝাচ্ছে যে কবি এখানে দেখো লাইক মানে এটা এখানে কিন্তু একটা সিমিলি ইউজ করছে ন্যাচারাল অ্যাবিলিটির সঙ্গে ন্যাচারাল প্লান্টের তুলনা। দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি, এখানে দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে? এই যে দ্যাট, এই দ্যাট বলতে বোঝাচ্ছে এই যে ন্যাচারাল অ্যাবিলিটিস কে, যে আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটিস, এগুলো তো ওই রাস্তার ধারে জন্মানো গাছের মতো, যেগুলোর কোনো যত্ন নাই। এগুলাকে যত্ন নিতে হবে কিসের মাধ্যমে? প্রুনিং বাই স্টাডিজ। প্রুনিং করা বুঝো? প্রুনিং করা হইতেছে দেখবা ওই যে অনেকে বাড়িতে শখের বাগান করে, মানে পায়ে হাঁটা রাস্তার দুই পাশে যে কিরকম গাছগুলা থাকে, ওগুলা যে ডালপালা গুলা যে কাইটা গোল গোল আকৃতি দেয়, গোল দেয়, সোজা, মানে অনেক রকমের শেপ দেয়, যে একটা একটা যন্ত্র আছে ওইটা দিয়ে ওই পাতাগুলো কাটে, কাটার পরে একটা নির্দিষ্ট একটা শেপ হ্যাঁ হয়। আপু, কেটে সাফ করা হয়, যে একটা মানে কাঁচির মতো আছে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই গাছ কাটা ওই কেটে সাফ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই কাজটাকে বলে প্রুনিং করা। তো একটা গাছকে যখন প্রুনিং করা হয়, তখন এই যে মাঝখানে আইসি বসে একজন। আচ্ছা, ঠিক আছে।
তো গাছটাকে যখন প্রুনিং করা হয় তখন সেটা একটা নির্দিষ্ট আকৃতির মধ্যে আসে। তো আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটি গুলা সেগুলারও প্রুনিং করা প্রয়োজন হয়, এগুলারও যত্ন নেওয়া প্রয়োজন হয়। তো ওই প্রুনিংটা করবো কি দিয়ে? এই যে স্টাডি দিয়ে। বুঝতে পারছো? এইটুকুর মধ্যে কতগুলা কথা বলা লাগলো। যে ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি। তো আমাদের এই লাইনটা আবার বলতেছে অর্থ, আমাদের যে জন্মগতভাবে পাওয়া যে বৈশিষ্ট্যগুলা সেগুলা ওই রাস্তার ধারে জন্মানো গাছের মতো থাকে। সেগুলোকে নির্দিষ্ট আকৃতি দেওয়ার জন্য বা লাইফে কাজে লাগানোর জন্য সেগুলোকে আমাদের কি করতে হবে? স্টাডি করার মাধ্যমে সেই অ্যাবিলিটি গুলাকে সুন্দর আকৃতি দিতে হবে। এই লাইনটার মিনিং কি বোঝা গেছে? হ্যাঁ জি আপু। জি আচ্ছা, আপু বুঝে জি গেছে। আপু আমি জি। আমি একটু বেশি কথা বলি তো কি আবার বিরক্ত হয় না? আমি বেশি না কথা না বলার কোনো ঠিক উপায় আছে। নাই, না হলে বোঝা যাবে না। আচ্ছা ঠিক আছে, এর পরের লাইনটা দেখো, আমি বলছি কিন্তু এই পরের লাইনটা কিন্তু এই যে পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স এটার সাথে রিলেটেড। এই লাইনে কি বলছিলাম? দে আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। দে বলতে কাদের? স্টাডিজ আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মাধ্যমে স্টাডিকে পারফেক্ট বানানো যায়। তো আচ্ছা, এরপর এরপর আমরা যে প্রুনিং করলাম, হ্যাঁ স্টাডির মাধ্যমে যে আমরা প্রুনিং করলাম, এখন ওই যে একজন কি যেন বলছে না যে কাছের মতো একটা যন্ত্র থাকে যেটা দিয়ে ওই গাছগুলাকে প্রুনিং করার পরে একটা নির্দিষ্ট শেপ দেওয়া যায়। তো আমি যদি একটা নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় ধরে মানে অতিরিক্ত যদি প্রুনিং করে ফেলি তাহলে কি ওই গাছটার শেপটা কি ভালো থাকবে? মানে ওই আগে যে না রঙগুলো ছিল এরকমও থাকবে না। আমি যদি বেশি প্রুনিং করে ফেলি তাহলে কিন্তু আকৃতি সুন্দর থাকবে না। তো একটা ওইটার একটা মানে কি বলে একটা সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট একটা মানে এটাকে কি যেন বলে মনে পড়তেছে না। যাই হোক, একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে, ওই নিয়মের বাইরে গেলে তখন দেখা যাবে যে প্রুনিংটাও কুফল বয়ে আনতেছে। এরকম হচ্ছে স্টাডির বিষয়টা, যে স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফোর্থ আপু ডিরেকশন। themselves এর মিনিং কি? বলতেছি শেষ করতে দাও। স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ। এটার মানে কি? টু মাচ মানে অনেক বেশি, অ্যাট লার্জ মানে বৃহৎ পরিসরে। টু মাচ মানে আমরা জানি অনেক বেশি, আর অ্যাট লার্জ মানে হচ্ছে বৃহৎ পরিসরে। আর হচ্ছে ফোর্থ ডিরেকশন মানে হচ্ছে, ডিরেকশন মানে নির্দেশনা বা হচ্ছে ফোর্থ ডিরেকশন মানে হচ্ছে চার দিক থেকে হইতেছে নির্দেশনা। তো আমরা যখন একটা গাছকে প্রুনিং করি জাস্ট এক দিক থেকে কিন্তু করি না, চার দিক থেকে প্রুনিং করি। তো স্টাডি দেমসেলফ, এই দেমসেলফস হচ্ছে একটা প্রোনাউন। এই প্রোনাউনটা কি? এই প্রোনাউনটা হচ্ছে স্টাডির প্রোনাউন। স্টাডিজ দেমসেলস মানে স্টাডি নিজে কি করে আমাদেরকে এই যে চার দিক থেকে মানে সব দিক থেকে অনেক বেশি পরিমাণে আমাদেরকে মানে ডিরেকশন দেয়। আমরা যখন পড়াশোনা করি তো আমরা আমাদের চিন্তা চেতনা বৃদ্ধি পায়, আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, আমাদের চিন্তা জগৎটা বেশি হয়ে যায়। তো এরকম আমি যদি এরকম করি যে আমি শুধু পড়তেই আছি, আমি শুধু পড়তেছি আর পড়তেছি, আমি শুধু পড়াশোনা নিয়ে আমার চিন্তা বাড়াইতেছে, আমার কল্পনার জগতে আমি নতুন জগৎ সৃষ্টি করে নিছি, কিন্তু আমার এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। এখন আমি বাস্তবতা বাদ দিয়ে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত, পড়ার মধ্যে শুধু আমি সবকিছু খুঁজে পাইতেছি, কিন্তু আমি আমার ওই পড়াশোনাটাকে আমি আমার বাস্তব জীবনে কোনো কাজে লাগাচ্ছি না। তো সেক্ষেত্রে তখন এটা ওই যে ওভার প্রুনিং এর মতো হয়ে যাব। তো ওভার প্রুনিং করলে যেমন একটা গাছের শেপ নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম পড়াশোনার মাধ্যমে অতিরিক্ত কল্পনার জগতে ভাষা মানে অনেক বেশি পরিমাণে হইতেছে এটা ফলো করা, তাহলে সেটা আমাদের কি করবে? আমাদের হইতেছে কোনো কাজে লাগবে না। আমাদের আমাদের যে জ্ঞান সেটা মানে অনেক আমাদের রিয়েল লাইফে অনেক প্রভাব ফেলবে। এরপরে অ্যাকসেপ্ট ডে বি। তো এটা যে অতিরিক্ত যে আমাদের ডিরেকশন দিতেছে, আমাদের অতিরিক্ত চিন্তা ভাবনা, এটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারবো? দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স। বাউন্ডেড মানে হচ্ছে সীমারেখা। তো এই যে স্টাডি যে আমাদের ডিরেকশন দিচ্ছে, এই যে টু মাচ অ্যাট লার্জ বৃহৎ আকারে যে আমাদের ডিরেকশন দিচ্ছে, এটা আমরা অবশ্যই নিব, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা সেটাকে একদম বাউন্ডেড করে দেব। ওকে? হ্যাঁ অভিজ্ঞতা দ্বারা সীমাবদ্ধ করে নেব। হ্যাঁ, আমরা আমরা পড়াশোনা করব। আমরা পড়াশোনার মাধ্যমে আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটি সেটাকে আমরা প্রুনিং করব স্টাডির মাধ্যমে, কিন্তু এত বেশি পরিমাণে প্রুনিং করব না যাতে আমাদের হইতেছে রিয়েল লাইফে কোনো প্রবলেম হয়। আর সেটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে পড়াশোনা বিষয়বস্তু সেটার সাথে আমাদের এক্সপিরিয়েন্সকে মানে একত্রিত করে একটা নির্দিষ্ট একটা গণ্ডি তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা মানে বাউন্ডেড করে আমরা হইতেছে রিয়েল লাইফে কাজে লাগাতে পারবো। ঠিক আছে? তো এই প্যারাটা বোঝা গেছে কিনা? জি আপু বুঝে গেছে। হ্যাঁ আপু বোঝা গেছে। themselves এর মিনিংটা বললেন না যে? দেমসেলফস মানে হইতেছে মানে তারা নিজেকে। নিজেরা মানে এখানে বললাম তো স্টাডি হইতেছে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রোনাউন হচ্ছে দেমসেলফস। মানে স্টাডিজ দেমসেলফ, এখানে দেমসেলফস দিয়ে মূলত স্টাডি কে বোঝাচ্ছে। দেমসেলফস মানে হচ্ছে সে নিজে,
ঠিক আছে? স্টাডি নিজে আমাদেরকে জি ডিরেকশন দেয় বুঝতে অনেক বৃহৎ আকারে। তো সেটাকে আমরা যদি এক্সপেরিয়েন্সের মাধ্যমে বাউন্ড না করি, তো ওই যে অতিরিক্ত প্রুনিং করলে গাছ যেমন নষ্ট হয়ে যায়, আমাদের জ্ঞানও সেভাবে নষ্ট হয়ে যাবে। এটাই বোঝাচ্ছে মূলত। ঠিক আছে? তো প্রথম 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 প্যারার মধ্যে আমরা স্টাডির গুণাগুণ পড়লাম, পরের প্যারাতে আবার স্টাডির অতিরিক্ত স্টাডির যে কুফল সেটা জানলাম, স্টাডির অতিরিক্ত ব্যবহার সেটার কুফল জানলাম। এরপরে কি বলছে দেখি। এরপরে বলতেছে যে মানে ৩ ধরনের ব্যক্তির কথা লেখক এখানে উল্লেখ করছে। ক্রাফটি ম্যান, আরেকটা হচ্ছে সিম্পল ম্যান, আরেকটা হচ্ছে ওয়াইজ ম্যান। লেখক বলছে ৩ ধরনের লোকের কথা। ৩ ধরনের লোক তারা কি স্টাডিকে কিভাবে গ্রহণ করে সেটা বলছে। যে ক্রাফটি ম্যান কন্টেম্প স্টাডিজ, কন্টেম্প মানে হচ্ছে কোনো কিছু ঘৃণা করা বা হেট, এটা শ্রেণী হচ্ছে হেট করা। তো যারা ধূর্ত লোক, মানে কিছু কিছু লোক আছে ধূর্ত, মানে ধূর্ত লোক, তারা কি করে, তারা হচ্ছে পড়াশোনাটাকে, পড়াশোনার যে বিষয়টা এটাকে তারা ঘৃণা করে। যে এটা কি, এটা এটা করে লাভ কি, কোনো কাজে লাগবে না, বা মানে এরকম টাইপের, যেহেতু পড়াশোনা করে কে বড় লোক হয়েছে এই টাইপের ডায়লগ দেয় না কিছু কিছু লোক, মাঝে মধ্যে আমিও দিই, যাই হোক। তো এটা হইতেছে ওই ধরনের লোক, তারা কি করে পড়াশোনাটাকে হেট করে, ঘৃণা করে। আবার কিছু লোক আছে সিম্পল ম্যান, মানে যারা পড়াশোনা করেও না, আবার এটাকে নিষেধও করে না, ঘৃণাও করে না। তারা কি করে, এটাকে অ্যাডমায়ার করে, মানে প্রশংসা করে। তারা বলে যে না, স্টাডি বিষয়টা ভালো আছে, মানে তারা এটার প্রশংসা করে। আবার একদল লোক আছে, তারা হচ্ছে ওয়াইজ ম্যান, তারা জ্ঞানী ব্যক্তি। আর যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করে, ইউজ দেম। দেম মানে কি, এখানে দ্যাম বলতে স্টাডিকে বোঝাচ্ছে, এইখানে দ্যাম দিয়েও স্টাডিকে বোঝাচ্ছে, আবার এইখানে স্টাডি তো স্টাডিজ বলাই আছে। তো ওয়াইজ ম্যান ইউজ দেম। তো যারা জ্ঞানী ব্যক্তি তারা স্টাডিকে তাদের লাইফে ব্যবহার করে। ঠিক আছে? তো ৩ ধরনের লোক কে কি করে সেটা, এটা কিন্তু এটা কিন্তু ব্রিফে আসবে, ব্রিফে কিন্তু আসে যে ক্রাফটি ম্যান কি করে, তারপরে সিম্পল ম্যান কি করে, আর ওয়াইজ ম্যান কি করে, এটা আসতে পারে। আহা, আবার আচ্ছা ঠিক আছে। এরপরে এরপর ফর দে টিচ নট আপু দেয়ার আপু ওন ইউজ। হ্যাঁ, কি, কেউ কিছু বলছো? আচ্ছা, কেউ কিছু বলছে না। এরপর বলছে দে টিচ নট দেয়ার ওন ইউজ। এইখানে এই লাইনটার মধ্যে ওই যে আগেটার মধ্যে একটু জটিল আছে। এখানে দে বলতে বোঝাচ্ছে স্টাডিজ, স্টাডিজকে। স্টাডিজ টিচ নট দেয়ার ওন ইউজ। তো স্টাডিজ কি করে, টিচ মানে কি, কোনো কিছু শেখানো। আর নট মানে স্টাডি শেখায় না, কি শেখায় না, দেয়ার মানে হচ্ছে, দেয়ার হচ্ছে স্টাডিরই প্রোনাউন। তো তাদের ওন ইউজ, তাদের নিজের যে ব্যবহার, এটা বোঝায় না। এই লাইনটা আমি সহজ ভাবে বলি, যে আমরা যে বই পড়ি, আমরা একটা বই পড়লাম বা একটা উপন্যাস পড়লাম বা একটা প্রবন্ধ পড়লাম, পড়ার পরে ওইটা পড়ার পরে আমি অনেক কিছু শিখলাম, কিন্তু যেমন আমি এই যে অফ স্টাডিজটা পড়তেছি, এটা পড়ার পরে আমি অনেক কিছু শিখতেছি, স্টাডির মানে কোন ধরনের লোক কেমন, তারপরে স্টাডি জিনিসটা কি, বেশি করলে কি হয়, কম করলে কি হয়, কিন্তু এইটা যে আমি রিয়েল লাইফে কোন ক্ষেত্রে ইউজ করব, হ্যাঁ, এটা কি আমি এই গল্পের মধ্যে কি কোথাও লেখা আছে, বা স্টাডি মানে বইয়ের মধ্যে কোথাও লেখা আছে যে এটা এই এই জিনিসটা আমার এই কাজে লাগতেছে, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই। এটা কিন্তু না আমার, লেখা এটা কিন্তু কোথাও লেখা নাই। তো সেটাই বলতেছে যে দে টিচ নট দেয়ার ওন ইউজ, মানে তারা আমাকে শিক্ষা দেয়, কিন্তু তাদের এই শিক্ষাটা আমাদের রিয়েল লাইফে কোথায় যে আমাদের কাজে লাগবে, কোথায় যে ব্যবহার হবে, সেটা আমাদের শেখায় না। বুঝতে পারছো? এরপরে বলতেছে বাট কিন্তু দ্যাট ইজ এ উইজডম, কিন্তু উইজডম বলে মানে বুদ্ধিমত্তা, মানবের বুদ্ধিমত্তা বলে একটা টার্ম আছে, একটা কথা আছে, যেটা কি করে, উইদাউট দ্যাম, মানে দ্যাম, দ্যাম বলতে স্টাডিকে বোঝাচ্ছে, যে বাট দ্যাট ইজ উইজডম উইদাউট দ্যাম, যে এই যে দ্যাম মানে স্টাডিজ, যে স্টাডিজ ছাড়াও, উইজডম ছাড়াও একটা কথা আছে। তো সেটা আমাদের কোন কাজে লাগে, অ্যান্ড অ্যাবভ দ্যাম, ওন বাই অবজারভেশন। এই যে অবজারভেশন মানে কি, অবজারভেশন মানে হচ্ছে কোনো কিছু পরোক্ষভাবে মানে কোনো বিষয় হচ্ছে যে সরাসরি দেখা বা অভিজ্ঞতার আলোকে দেখা বা অবজার্ভ করা, বা অবজার্ভ করা তো আমরা বুঝি, অবজার্ভ করা মানে হচ্ছে কোনো কিছু সশরীরে কোনো বিষয়টা বোঝার চেষ্টা করা বা কোনো দেখা। ঠিক আছে? তো এখানে বোঝাচ্ছে যে শুধু পড়াশোনা আমরা করি, ঠিক আছে, পড়াশোনা করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু সেই স্টাডিটা আমাদের কোন ব্যবহার হবে সেটা, স্টাডি আমাদের সেটা শেখায় না। কিন্তু স্টাডি ছাড়াও এবং অ্যাবভ দ্যাম, এবং স্টাডি ছাড়াও বা স্টাডির মধ্যেও উইজডম বলে একটা কথা আছে, সেটা আমরা এই উইজডমের মাধ্যমে আমরা বুঝতে পারি মূলত এটা কোথায় ব্যবহার করতে হবে। এখন
সহজ একটা কথা, আমরা যে অফ স্টাডিজ পড়তেছি এটা পড়ার পরে মূল বিষয়টা কি সেটা কি লেখক কোথাও লিখে দিছে যে এটার মূল বিষয়টা এটা, লেখক কিন্তু কোনো মূল বিষয় দেখে দেয় নাই। তো আমরা পড়ার পরে কিন্তু আমরা অটোমেটিক বুঝতে পারবো যে এইটার মূল বিষয়টা এটা, লেখক এই টপিকের মাধ্যমে এই এই মানে মূল বিষয়টা আমাদেরকে বুঝাইলো। তো এটা আমরা কিসের মধ্যে বুঝতে পারবো? আমাদের কমন সেন্সের মাধ্যমে, আমাদের উইজডমের মাধ্যমে। তো এই উইজডমটা আমরা আবার কিভাবে অর্জন করতে পারবো? ওন মানে কোনো কিছু অর্জন করা, ওন বাই অবজারভেশন। তো আমাদের যার অবজারভেশন করার ক্ষমতা যত বেশি তার উইজডমও তত বেশি। এই 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 লাইনটার মধ্যে কিন্তু একটু জটিল আছে, এটা কি বুঝতে পারছো কেউ সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি কিন্তু বারবার বলতেছি, না বুঝলে বুঝলে বলবা। যে এখানে উল্টাপাল্টা হয়ে গেছে। তো হালকা করে একবার বুঝিয়ে দেন। আপু আপনার ডিসপ্লেটা একটু বড় করলে ভালো হতো, বই সামনে আছে ঠিক আছে, তবুও আপনি যেটা পড়ান ওইটা মানে অনেক মানে ব্রেনে মানে কাজ করে ওইটা, সেজন্য ডিসপ্লেটা একটু বড় করলে বেটার হয়। আর একটু বড় ওয়েট কেমনে বড়? এটা বেশি জুম করলে কি আবার আ- প্রবলেম হয়ে যায়? উম, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা, জুম করে নিছি, এর চেয়ে বেশি করলে স্ক্রিনে বাইরে চলে যাবে। আচ্ছা যাই হোক, এখন আরেকবার বলতেছে তাহলে, দে টিচ নট দেয়ার ওন ইউজ। দে বলতে স্টাডি কি বোঝাচ্ছে? স্টাডির যে ব্যবহার, শিক্ষার যে ব্যবহার, সেটা শিক্ষা আমাদের শেখায় না। পড়াশোনার যে আসল ব্যবহার সেটা আমরা পড়াশোনা করার মাধ্যমে বুঝতে পারি না, সেটা আমরা এই যে উইজডমের মাধ্যমে বুঝতে পারি। আর এই উইজডমটা মানে কিভাবে অর্জন করতে পারবো? অবজারভেশনের মাধ্যমে। আমাদের যার অবজারভেশন করার ক্ষমতা যত বেশি তার উইজডম তত বেশি, আর যার উইজডম যত বেশি সে স্টাডিকে তার রিয়েল লাইফে তত বেশি ইউজ করতে পারে। একদম সহজ বাংলায় বলছি। এখন বুঝতে সমস্যা আছে এই যে এই লাইনটাতে কোথাও? না। না। মেয়েরা কথা বলতেছে না কেন? আপু প্রবলেম নেই। জি আপু, বুঝতে পারছি। ফার্স্ট টাইম মনে হয় কোনো ব্যাচ পাইলাম যে ছেলেরা কথা বলতেছে, মেয়েরা চুপচাপ। আচ্ছা যাই হোক, এরপরে এটা গেল হচ্ছে তিন ধরনের লোকের তাদের ক্যাটাগরিটা। এরপরে আমরা আসি, লেখক হচ্ছে আমাদের পড়াশোনা নিয়ে তিনটা উপদেশ দিছেন যে আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত না। তিনটা উপদেশ দিছেন, তো কি কি উপদেশ দিছেন আমরা একটু দেখি। যে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে মানে কন্ট্রাডিক্ট ওয়ার্ডটা কন্ট্রাস্টের সাথে হইতেছে, মানে বৈসাদৃশ্য রিলেটেড। আর কনফিউট মানে হইতেছে শুধু অন্যের ভুল ধরা। তো কিছু কিছু লোক আছে দেখবা যে মানে নিজেকে অনেক জ্ঞানী মনে করে, কারো কোথাও গেলে একটা পাবলিক প্লেসে গেলে কারোর সঙ্গে কথা বললে সে সবসময় মানে নিজের বিদ্যা জাহির করার চেষ্টা করে যে আমি যা বলছি সেটাই সঠিক, আবার সে যেটা বলছে সেটা হচ্ছে ভুল। ঠিক আছে? তো এরকম কিছু কিছু লোক আছে যে তারা পড়াশোনা করে, তারা জ্ঞানী ঠিক আছে, কিন্তু তারা তাদের জ্ঞানটা সবসময় শো অফ করে, সবসময় অন্যের ভুল ধরার জন্য চেষ্টা করে। তো লেখক এটা বুঝাইছে যে তুমি পড়ো ঠিক আছে, কিন্তু সবসময় অন্যের ভুল ধরতে হবে এটার জন্য তুমি পড়াশোনাটা কইরো না। পড়াশোনাটা হচ্ছে বোঝার জন্য, শেখার জন্য। তুমি অন্যের ভুল ধরবা, অন্যের সঙ্গে কন্ট্রাডিক্ট করবা, তার কথা হচ্ছে নিজেকে সবসময় সঠিক প্রমাণ করার চেষ্টা করবা, এরকমটা করা যাবে না। এই লাইনটা দিয়ে এটা বোঝাচ্ছে। এরপরে বলছে নর টু বিলিভ and take for granted. nor to মানে read not to মানে তুমি এটার জন্য পড়ো না। believe and take for granted মানে হচ্ছে অন্ধবিশ্বাস, তুমি যেটা পড়লা সেটাই তুমি অন্ধভাবে বিশ্বাস করলা, নিজে কোনো মানে যাচাই বাছাই করলা না। তো এটাও করা যাবে না। বিলিভ এন্ড টেক ফর গ্রান্টেড মানে তুমি যেটা পড়লা সেটা বিশ্বাস করলা এবং ওইটা গ্রহণ করলা, এরকম করা যাবে না। ঠিক আছে? গ্রান্টেড মানে হচ্ছে কোনো কিছু, টেক ফর গ্রান্টেড মানে কোনো কিছু আমি দেখলাম আর অমনি গ্রহণ করলাম, এরকম টাইপের। আর বিলিভ মানে তো জানি বিশ্বাস করা, এখানে অন্ধবিশ্বাস অর্থে বিলিভ। এরপরে বলছে নট টু ফাইন টক এন্ড ডিসকোর্স। ফাইন টক এন্ড ডিসকোর্স এর বিষয়টা কি যে মানে ডিসকোর্স মানে আমরা জানি কনভারসেশন, উপরে আমরা পড়ে আসছি মানে কারোর সাথে কনভারসেশন করা বা কথা বলা। আর ফাইন টক মানে হচ্ছে কথা বলা। তো সবসময় আবার কিছু কিছু লোক আছে মানে এটার সাথে যে রিলেটেডটা, এই লাইনটার সাথে এই লাইনটা মূলত এই যে প্রথম লাইনটার মিনিংটার সাথে একটু মিল আছে। প্রথম লাইনটা বুঝাইছে কি যে অন্যের ভুল ধরার চেষ্টা করে, সবসময় নিজেকে অনেক শিক্ষিত মনে করে অন্যের ভুল ধরার চেষ্টা করে, এই টাইপের লোক। পড়াশোনার উদ্দেশ্য এটা না, এটা করা যাবে না। আর পরের লাইনে বলছে যে সবসময় যে তুমি নিজের বিদ্যা জাহির করবা, ফাইন টক মানে সবসময় কথা বলার মানে কথা বলার সুযোগ খুঁজবা, যেখানে যাবা শুধু কথা বলার সুযোগ খুঁজবা, জ্ঞান দেওয়ার চেষ্টা করবা। ডিসকোর্স মানে সবসময় আলোচনা করার চেষ্টা করবা, ডিবেট করবা, মানে মানুষের সঙ্গে সবসময় যুক্তি তর্ক করবা, তুমি নিজেই সঠিক এটা প্রমাণ করার চেষ্টা করবা, এটা করা যাবে না, এরকমও করা যাবে না। তাহলে আমার পড়াশোনা করতে হবে কিভাবে? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার,
ওয়ে মানে হচ্ছে কি, ওয়ে এটার অর্থ হচ্ছে কোনো কিছু ওজন করা, এটা হচ্ছে সারফেস মিনিং, কিন্তু এইখানে আর কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, এটা হচ্ছে সারফেস মিনিং। কিন্তু এই দুইটা ওয়ার্ড এই সেন্টেন্সে যখন আসছে তখন এই দুইটার মিনিং হয়ে গেছে কি, যে কোনো কিছু আহ, গভীর থেকে, ওয়ে মানে বোঝাচ্ছে গভীর থেকে কোনো কিছু মানে দেখা, আর কনসিডার মানে কোনো কিছু একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করা। তো আমরা তো আমাদের পড়াশোনার উদ্দেশ্যটা কি হওয়া উচিত, কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং সেটা বিশ্লেষণ করা আর ক্ষমতা অর্জন করা, এটা হচ্ছে আমাদের পড়াশোনা করার উদ্দেশ্য। তো আমাদের পড়াশোনা করার উদ্দেশ্য কোনটা হওয়া উচিত না, অন্যের ভুল ধরা, এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না। তারপর অন্ধের মতো বিশ্বাস করবো, এটাও আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না। আর সব সময় নিজের বিদ্যা জাহির করব, এটাও আমাদের পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত না। বোঝা গেছে? এটা একটু সহজ ছিল এই লাইনটা। এটার মধ্যে বুঝছো তো তিনটা মানে কি কি উদ্দেশ্য নয়, তিনটা উদ্দেশ্য নয়, আর একটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে কোনটা থাকবো, যে একটা টপিক পড়লাম, সেটা গভীরভাবে জানলাম আর সেটা নিয়ে আমি বিশ্লেষণ করলাম, এটা আমার পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত। এটা বোঝা গেছে তো? জি আপু। জি আচ্ছা, আপু। হ্যাঁ ঠিক, জি আপু। থ্যাংক ইউ। এরপরে এরপরে লেখক আমাদের বই সম্পর্কে আইডিয়া দিছে, যে আমাদের কোন বইটা আমাদের কিভাবে পড়া উচিত, কোনটার মধ্যে বেশি সময় দেওয়া উচিত, কোনটার মধ্যে কম সময় দেওয়া উচিত, আর কোনটার মধ্যে সময় দেওয়াই উচিত না। আমাদের তো বর্তমানে তো অনেক লেখক, মানে আমাদের ডিজিটাল যুগে প্রচুর লেখক হয়ে গেছে, প্রচুর মানে সবাই মানে ফেমাস হয় আর হচ্ছে বই লেখা শুরু করে দেয়। তো এরকম অনেক অনেক বই আমাদের আছে। তো এখন আমাদের কোন ধরনের বইগুলো পড়া উচিত, কোনটা উচিত না, এটা লেখক বলছেন যে সাম বুকস আর টু বি টেস্টেড। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস বলি না, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় নাকি আস্তে শোনা যায়? হ্যাঁ আপু, জি সহজে আপু। বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পড়ার বাইরে একটা কথা বলি, যে যেমন ধরো আমরা, ধরো একজনে একটা একটা খাবার, ধরো আমি একটা খাবার রান্না করছি, করার পরে এখন ওই খাবারটা কেমন হয়েছে, ওইটার লবণ ঝাল ঠিক আছে কিনা, এটার জন্য আমার কি করতে হবে, একটু অল্প একটু নিয়ে আমি টেস্ট করে দেখবো, জাস্ট খালি, না আমি শুধু একটু মুখে নিয়ে দেখবো যে এটা লবণ ঝাল ঠিক আছে কিনা, জাস্ট বুঝতে পারবো যে এটা মানে পারফেক্ট হয়েছে কিনা। মানে এইটা বোঝার জন্য আমার কি করতে হবে, ওইটা মানে টেস্টটা নিতে হবে, যে আমার ওই খাবারটার মানে গুণাগুণটা কেমন, খাবারের গুণাগুণ কেমন, এটা বোঝার জন্য আমার টেস্ট করতে হবে। আবার আমি যদি ওই খাবার দিয়ে আমার পেট ভরাইতে চাই, তাহলে কি করতে হবে, এই খাবারটা তো আমার পাকস্থলীতে স্থানান্তর করা লাগবে, এই জন্য কি করতে হবে, এই খাবারটা আমার খাইতে হবে। আর আমি যদি ওই খাবারটার মধ্যে যত পুষ্টি আছে সবকিছু যদি আমি সুন্দরভাবে মানে পুরোপুরি পারফেক্ট ভাবে যদি সব পুষ্টি যদি আমি আমার শরীরে গ্রহণ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, খাবারটা আস্তে ধীরে চিবিয়ে চিবিয়ে একদম পারফেক্ট নিয়মে খাইতে হবে। তাহলে কিন্তু ওই মানে একদম যত ওই খাবারের মধ্যে যত পুষ্টি আছে সব কিন্তু আমার শরীর গ্রহণ করতে পারবো, একদম সুন্দরভাবে হজম করতে পারবো। তো কিছু কিছু বই আছে, তো যেটা মানে আমাদের জাস্ট টেস্ট করে দেখতে হবে যে এটার মানে এটার গুণাগুণটা কেমন, এটা আমার কি কাজে লাগতে পারে, জাস্ট স্ক্যান করা। আবার কিছু কিছু বই আছে যেটা হইতেছে মানে মানে একদম A to Z, A to Z আমাদের পড়তে হবে না, কিন্তু মানে ওইটার সামারি থিম টিম যা আছে মানে ওইটার আমাদের কি কি কাজে লাগতে পারে এটা আমার জানতে হবে। আবার কিছু টপিক এমন আছে যে যেটার একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই কিছু না কিছু অর্থ লুকাই আছে। তো এটা আমাদের একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমাদের পড়ে একদম চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো করে পড়তে হবে। তো যেমন আমাদের এই অফ স্টাডিজটা কিন্তু ওই ক্যাটাগরির বই, ওই ক্যাটাগরির একটা টপিক, যেটা আমাদের কোনো কিছু বাদ দেওয়ার অপশন নাই, প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে একটা করে মিনিং, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে মিনিং। ঠিক আছে? তো লেখক এখানে বলছে কি, some books are to be tested। আচ্ছা কিছু, আপু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনি যেহেতু পরপর দুইবার মানে রান্নার কথা বললেন, ঠিক আছে, ইনশাল্লাহ মনে হয় আপনার রান্না অনেক ভালো, ঠিক আছে, আপনার রান্না একদমই খেতে চাই। আমি সবচেয়ে সহজ উদাহরণ এটার সঙ্গে এটাই পাইছে, তাই হঠাৎ করে মনে এসে গেছে, না তাই না, বলছিলাম, আপুর ঠিক রান্না আছে? অনেক ভালো, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এখানে আমরা বাড়তি কথা না বলি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে বলতেছি সাম বুকস আর টু বি টেস্টেড। কিছু বই আছে জাস্ট আমাদের টেস্ট করতে হবে, ওই যে খাবারের স্বাদ যেমন নেই সেভাবে বইয়ের স্বাদটা নেওয়ার জন্য জাস্ট আমাদের টেস্ট করতে হবে, ওইটা পুরাটা পড়তে হবে না। আবার কিছু বই আছে আদার্স টু বি সোয়ালোড, এটার মানে হইতেছে গলাৎকরণ করা বা গিলে ফেলা। কিছু বই আছে যেটা হইতেছে মানে মানে আমি আরেকটু সহজ ভাবে বলি, আমাদের এই প্রোজের মধ্যেই কিছু গল্প আছে ফিকশন, যেগুলা সেগুলো আমাদের একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে না, আমরা যে লাইনের মিনিং বুঝি তাহলে হয়ে যাব। তো ওই রকম কিছু বই আছে জাস্ট আমাদের মানে কি বুঝাইছে লেখক এটা বুঝলেই হয়, তো ওই রকম বই ওইটা ওইভাবে পড়তে হবে। আবার কিছু বই আছে এন্ড সাম ফিউ টু বি চিউড, চিউড মানে হচ্ছে চিবিয়ে, একদম চিবানো, আর ডাইজেস্ট মানে একদম হজম করা। তো আবার কিছু বই আছে যেটার মধ্যে মানে একদম ফার্স্ট টু লাস্ট
পুরাটা একদম মানে চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো করে একদম পড়তে হবে, একদম চুলচেরা বিশ্লেষণ করে। তো এটা 3 ধরনের বই আছে। 3 ধরনের বই কিভাবে পড়তে হবে লেখক এটা আমাদের উপদেশ দিয়েছেন। এরপরে দ্যাট ইজ সাম বুকস, মানে এই যে তিনি প্রথমে উদাহরণ দিছেন, পরে বলে দিচ্ছে যে কিভাবে পড়তে হবে। সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, তো কিছু বই আছে জাস্ট সাম বুকস মানে কিছু বই আছে আর টু বি রিড মানে পড়তে হবে অনলি ইন পার্টস, জাস্ট তাদের কিছু অংশ আমাদের পড়তে হবে, পুরাটা পড়তে হবে না। আবার আদার্স টু বি রিড, আবার আরো কিছু আছে যেগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে, বাট নট কিউরিয়াসলি, মানে অতিরিক্ত কৌতূহল আছে না যে আমার একদম সবকিছু জানতে হবে, এরকম কৌতূহল না থাকলেও চলবে। আবার কিছু বই আছে পড়তে হবে কিন্তু অত কৌতূহল নিয়ে না পড়লেও চলবে, জাস্ট পড়ার মানে পড়তে হবে তাই পড়তেছে এরকম। এন্ড সাম ফিউ, আবার কিছু বই আছে টু বি রিড হোললি, মানে একদম পুরোপুরি ভাবে, হোললি মানে হচ্ছে পুরোপুরি ভাবে, এন্ড উইথ ডিলিজেন্স এন্ড অ্যাটেনশন। ডিলিজেন্স মানে হচ্ছে একদম ধৈর্য সহকারে, অ্যাটেনশন মানে তো আমরা জানি একদম মনোযোগ সহকারে। তো আবার কিছু বই আছে যেটা অনেক ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে হবে। তো লেখক বোঝা গেছে এই লাইনে উদাহরণ দিল, পরের লাইনে মানে একদম টেকনিক সহ বলে দিছে। তো এই 3টা লাইন বোঝা গেছে তো সবার ক্লিয়ার? জি জি আপু। আপু, জি আপু। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, বোঝার জন্য ধন্যবাদ। পরের লাইনে আমরা যাই। এই আরো বলতেছে কি যে some books also may be read by deputy and extract made of them by others. এইটা আবার কিছু বই আছে কি কেমন যে ডেপুটি মানে হচ্ছে কি সহযোগী, আবার কিছু কিছু বই আছে যেটা আমাদের নিজেদের পড়ার দরকারই নাই, মানে অন্য জনে পড়ছে তার কাছ থেকে জাস্ট ওইটার এক্সট্রাক্ট মানে হচ্ছে মূল বিষয়, মানে আমার পুরা বই পড়ার দরকার নেই, জাস্ট অন্যজনের কাছ থেকে মূল বিষয়বস্তুটা কি অন্যজন মেড বাই দেম মানে তারা যে পড়ছে, তারা যে মেড বাই দেম মানে তারা তৈরি করছে যে এক্সট্রাক্ট মূল বিষয়বস্তুটা তারা যে তৈরি করছে সেটা তাদের কাছ থেকে জাস্ট জেনে নিলেই হয়ে যায়, এরকম কিছু বই আছে। যেমন আমাদের ফার্স্ট ইয়ারে কিছু কবিতা আছে যেগুলা হইতেছে আমার, যেমন সনেট একটা কবিতা আছে সনেট 18, এটা আমাদের লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে। আবার একটা কবিতা আছে ক্রসিং ব্রুকলাইন ফেরি, এটা আমাদের লাইন বাই লাইন পড়তে হয় না, এটা জাস্ট আমি যদি আমি যদি মানে জাস্ট সামারি, যেমন আমি পড়ছি আমি সামারিটা জানি, আমি যদি এটা তোমাদের সামারিটা বুঝাই দেই তাহলে তোমাদের জন্য এনাফ। তো এখানে ওই টাইপের বইটা মূলত বোঝাচ্ছে যে যেটা অন্য একজন সহযোগী যে পড়ছে, পড়ার পরে যে বিষয়টা বুঝছে তার কাছ থেকে জাস্ট জেনে নিলে হয়ে যায়, এটা মানে আমাদের হোললি পড়তে হয় না। এরপরে বলছে বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস এন্ড দি মিনার শর্ট অফ বুকস। কিন্তু এই যে এই কাজটা যে আমরা করব, যে অন্যজনের উপর নির্ভরশীল হব, নিজে যে পড়বো না, এটা শুধুমাত্র কোন বইগুলোর ক্ষেত্রে, দ্যাট উড বি যে এটা হবে অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস মানে যে বইগুলা মানে কম গুরুত্বপূর্ণ, এন্ড মিনার শর্ট অফ বুকস মানে মিনার মানে হচ্ছে অর্থের দিক থেকে, শর্ট অফ বুক মানে যে বইগুলা মানে খুব বেশি একটা অর্থবহ করে না, এরকম যে বইগুলো আছে সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এই টেকনিকটা চলবে, অন্য বইয়ের ক্ষেত্রে হবে না। এরপর বলতেছে ইলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার্স। ডিস্টিল ওয়াটার আমরা চিনি, আচ্ছা নলকূপে কার কার বাসায় নলকূপ আছে, কুয়া আছে কার বাসায়, নলকূপ আছে কার বাসায়, নলকূপের পানির টেস্ট আর ওই যে বোতলের যে ডিস্টিল ওয়াটার দুইটা টেস্ট কি একরকম? না না আলাদা। আপু, আপু কোনটার স্বাদ বেশি, নলকূপের পানির স্বাদ বেশি নাকি বোতলের পানির স্বাদ বেশি? স্বাদ নলকূপের নলকূপেরটা স্বাদ বেশি। নলকূপের পানি। নলকূপের পানির হচ্ছে স্বাদ বেশি, এটা হচ্ছে স্বাদযুক্ত পানি, এটা এই পানি পান করলে হইতেছে অটোমেটিক একটা তৃপ্তি আসে, কিন্তু ডিস্টিল ওয়াটার যে বোতলের যে পানি এগুলো কিন্তু ডিস্টিল ওয়াটার, এগুলো স্বাদহীন। তো এই যে কমন ডিস্টিল ওয়াটার, তো এই ডিস্টিল ওয়াটারের মতোই কিছু কিছু বই আছে যেগুলো ডিস্টিল কোনো স্বাদ নাই মানে অর্থহীন। তো এটাই বলছে যে ইলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার, যে ডিস্টিল ওয়াটারের মতো পানির মতো এই বইগুলো হচ্ছে অর্থহীন, কোনো স্বাদ নাই, পরে কোনো মজা পাওয়া যায় না। এগুলা কেমন ফ্লাশি থিংস, কোনো এগুলোর মধ্যে কোনো নির্যাস নাই, একদম ফাঁপা, মানে বোঝার মতো কিছু নাই, এরকম বই। এরকম যে বইগুলা সেগুলোর ক্ষেত্রে আমরা এই যে এই টেকনিকটা আমরা ওই বইগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই যে বইয়ের বিষয়ে আলোচনা এখানে গেল। এরপরে এরপরে লেখক আমাদের বলতেছেন যে পড়াশোনার মানে উপকারিতা আরো কি কি, মানে আমরা যে রিড করব কোনো কিছু পড়বো সেটা করলে আমাদের কি কি উপকার হবে, আমাদের আর কি কি হইতে পারে সেটা বলতেছে। এখানেও হইতেছে লেখক 3টা উপকারের কথা বলছে। একটা হচ্ছে রিডিং মেক এ ফুল ম্যান,
তো আমরা যদি রেগুলার পড়াশোনা করি, পড়াশোনা করার মাধ্যমে আমরা নতুন নতুন কিছু জানতে পারবো, জানার মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষের তৈরি হতে পারবো, অনেক জ্ঞানী মানুষ হতে পারবো। তো রিডিং ম্যাথ, এখানে ম্যাথ দিতে হয়। আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম আর্কাইক ওয়ার্ড কোনগুলা, ওল্ড ইংলিশ যে ওয়ার্ড গুলো আছে সেগুলা। আমি যদি এখন লিখি তাহলে আমি কিন্তু MAKE লিখবো, TH দিব না। তো এখানে রিডিং ম্যাক এ ফুল ম্যান, মানে পড়াশোনা কি করে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ মানুষ, ফুল ম্যান, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। আবার কনফারেন্স, কনফারেন্স হচ্ছে ওই যে আমরা ডিসকোর্স যে পড়ছিলাম, ডিসকোর্স বা হচ্ছে অর্নামেন্ট বা হচ্ছে কনভারসেশন, এই যে কিছু কিছু হ্যাঁ, লোক আলাপ আছে, আলোচনা। হ্যাঁ আলাপ আলোচনা। এই যে দেখো মানে এই বিষয়টা আমার মধ্যে অনেক কম। আমি বলি আমার অনেক ক্লাসমেট আছে, তারা অনেক ভালো, তারা হইতেছে প্রেজেন্টেশন অনেক ভালো, তারা হচ্ছে মানে ডিবেট করতে পারে, তারা উপস্থিত বক্তৃতা, মানে ক্লাসে যখন কোনো অনুষ্ঠান হয় তারা নিজেরা গিয়ে বক্তৃতা দেয়। আর আমার স্যাররা জোর করলো হইতেছে আমি যাইতে চাই না, মানে আমার একটা ভয় লাগে এরকম। তো এই যে কিছু কিছু যারা দেখো যে রেগুলার এগুলাতে প্র্যাকটিস করে, ডিবেট করে, যারা যে বিতর্ক প্রতিযোগিতা করে, তারপরে হইতেছে প্রেজেন্টেশন দেয়, এই টাইপের যারা, যাদের এগুলো অভ্যস্ত আছে, তো তারা কি ধরনের হয়, তাদের উপস্থিত বুদ্ধিটা একটু বেশি থাকে। তারা যে কোনো পরিবেশে, মানে যে কোনো পরিবেশে তারা মানে কি বলে, যে কোনো পরিবেশে গিয়ে হঠাৎ করে যদি কিছু বলতে বলা হয় যে তুমি এই জিনিসটা এইভাবে ম্যানেজ করো, সে কিন্তু করতে পারবো। মানে তার মধ্যে কথা বলার একটা ক্ষমতা আছে, যে কোনো জায়গায় গিয়ে সে মানুষকে কনভিন্স করতে পারে। তো রেডিমেড মানে হচ্ছে যে এই যে উপস্থিত বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা হইতেছে উপস্থিত ভাবে কোনো কিছু সমাধান করতে পারবে সহজেই। তো যারা রেগুলার এই যে কনভারসেশন করে, আলাপ আলোচনা করে, ডিবেট করে, তাদের এটা হচ্ছে কনফারেন্স। এই কনফারেন্সটা আমাদের রেডিমেড করে তোলে। এরপর রাইটিং, যাদের লেখার অভ্যাস, যারা বেশি বেশি লেখে, তারা কি করে, রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট। এক্সাক্ট মানে হচ্ছে নির্ভুল, এক্সাক্ট মানে হচ্ছে মানে ভুল ভ্রান্তি দূর করে। বেশি বেশি লেখলে পরে দেখা যায় যে আমাদের ভুল ভ্রান্তি দূর হয়ে যায়। আমাদের আমরা যে শিখলাম, শেখার পরে যখন আমরা এটা কনফারেন্স করব, তখন আমাদের কথা বলার দক্ষতা বাড়বে। যখন আমরা বেশি বেশি লিখবো তখন আমাদের ভুল দূর হয়ে যাবে, আমরা এক্সাক্ট মেনে পরিণত হব। তো এটা গেল স্টাডির উপকারিতা, এটা গেল কনফারেন্সের উপকারিতা, আর এটা গেল হচ্ছে রাইটিং এর উপকারিতা। এরপরে বলছে যে এই তিনটা যে উপকারিতা লেখক বললো, এখন এই তিনটার মধ্যে যদি এই তিনটা কারোর মধ্যে না থাকে, সেই ক্ষেত্রে তার কি করা উচিত, এটার বিকল্প লেখক পরে লাইনে বলে দিছে। যে কি বলতেছে, এন্ড দেয়ারফর, এবং তাই, ইফ যদি, এ ম্যান রাইটস লিটল, তো যেহেতু লেখালেখি করলে আমাদের ভুল ভ্রান্তি দূর হয়, তো কিন্তু আমার লেখার অভ্যাস নাই। কেউ কেউ বলে যে আপু আমার তো ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না, আমি তো পরীক্ষায় লিখতে পারি না, এই যে 5-6 পেয়েছি তো কেমনে লিখবো। তো সেটা যদি এই যে যদি বলে যে লেখালেখির অভ্যাস, তাদের একটা সমস্যা, তাদের লেখালেখির অভ্যাস অনেক কম, তারা প্র্যাকটিস করে না। তো ইফ এ ম্যান রাইটস লিটল, যদি কেউ অল্প লিখে, তার যে লেখার অভ্যাস কম থাকে, সেক্ষেত্রে তার কি করা উচিত, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি। তো হি হ্যাড মানে তার থাকতে হবে, নিড হ্যাভ মানে তার থাকা প্রয়োজন, এ গ্রেট মেমোরি মানে তার অনেক বেশি স্মরণ শক্তি থাকতে হবে। যাদের লেখার অভ্যাস নাই, তাদের স্মৃতিশক্তি অনেক বেশি শার্প থাকতে হবে। না হলে আমার লেখার অভ্যাস নাই, আমার স্মৃতিশক্তি দুর্বল, তো আমি পরীক্ষার হলে গিয়ে আমার মনে থাকবে কি, আমি লিখবই কি, তা তো থাকবে না। তো যেহেতু যাদের মেমোরি শর্ট, মেমোরি যাদের কম, তো তাদের বেশি বেশি লিখতে হবে। তো বেশি বেশি লিখলে তাদের মনে থাকবে। তো এটা কিন্তু এটার বিকল্প। লেখালেখি যাদের নাই, তাদের মেমোরি হইতেছে শার্প থাকতে হবে, যাদের মেমোরি হইতেছে শার্প না, তাদের লেখালেখির অভ্যাস থাকতে হবে। এরপরে ইফ হি কনফার্স লিটল, কনফার্স মানে কি, এই যে কনফারেন্সের যে ভার্বটা, তো তার যদি এই যে কথা বলা বা কনভারসেশনের ক্ষমতা যদি তার না থাকে, এটার অভ্যাস যদি খুব লিটল থাকে, সেক্ষেত্রে তার কি করতে হবে, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট। তো তার কি করতে হবে, উপস্থিত বুদ্ধি থাকতে হবে। এই কনফারেন্সের কাজ কি, আমাদের উপস্থিত বুদ্ধি তৈরি করা। তো আমার যদি কনফারেন্স করার ক্ষমতা না থাকে, যেমন এই কথাটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন আমি এই যে কনভারসেশনটার মধ্যে আগ্রহী না, তো সেক্ষেত্রে আমার কি থাকতে হবে, আমার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। যেমন একটা একটা পিকনিকে গেলাম বা কলেজে কোনো অনুষ্ঠান আলোচনা সবাই, হঠাৎ করে টিচার আমার নাম অ্যানাউন্সমেন্ট করছে যে ওই যে তুমি আসো, আসে কিছু একটা বলো, তো সেক্ষেত্রে তো আমি হচ্ছে মানে আমি তো না করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার উপস্থিত বুদ্ধিটা বেশি থাকতে হবে, যাতে আমি ওই পরিস্থিতিটা সামলাতে পারি। তো এটা গেল যাদের উপস্থিত বুদ্ধি আছে, তাদের কনফারেন্সের ক্ষমতা কম থাকলে সমস্যা নাই। কিন্তু যাদের উপস্থিত বুদ্ধি নাই, তাদের কনফারেন্সের ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। এরপরে বলছে এন্ড ইফ হি রিডস লিটল, এবং যদি তার পড়াশোনার অভ্যাসে না থাকে, মানে আবার কেউ কেউ আছে যে পড়েই না, তো তাহলে তার কি করতে হবে, যে যে পড়ে না সে তো কিছু জানে না, আমি যদি একটা টপিক না পড়ি তাহলে সেটা সম্পর্কে আমি জানতে পারবো না। তো তখন আমার কি করতে হবে, লেখক এখানে একটা চরমী বুদ্ধি শেখাই দিছে, যে হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং। কানিং মানে আমরা জানি চতুর বা চালাক।
তো তার কি করতে হবে? মাচ কানিং, খুব বেশি চালাক হতে হবে। নিড হ্যাভ মানে প্রয়োজন, তার অনেক বেশি চালাক হওয়া প্রয়োজন। তা আমি পড়াশোনা করি না, কিন্তু একটা জায়গায় গেলে কেউ যখন সেখানে আলোচনা হচ্ছে বা কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে, তো সেখানে যখন মানে আমার আমার টপিক যখন আসবে, তো তখন আমি যদি বলি যে আমি কিছু জানি না বা আমি পারি না, তাহলে তো মান সম্মান থাকবে না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? যে আমার পড়াশোনার অভ্যাস নাই, সেক্ষেত্রে আমার এমন একটা মানে আমার কি বলে, আমার চিন্তাধারা, আমার বাচনভঙ্গি এমন থাকতে হবে যাতে আমাকে দেখে বোঝা না যায় যে আমি কিছু পারি না। যে টু সিম টু নো দ্যাট হি ডাজ নট, এই যে ডট মানে হচ্ছে ডাস, DOES, হি ডাজ নট, মানে তাকে তখন এমন এত বেশি চালাক হতে হবে, মানে এত বেশি চালাক হতে হবে যাতে তাকে দেখে মনে না হয় যে সিম টু নো দ্যাট, মানে তাকে যাতে মনে হয় যে সে কিছু জানে না। বুঝতে পারছো? মানে লেখক তার কি পরিমাণ এক্সপিরিয়েন্স, সে পড়াশোনা নিয়ে কি পরিমাণ এক্সপিরিয়েন্স, কোনটার ক্ষেত্রে কোনটার বাদ দিয়ে কি করা যায়, কোনটার বিকল্প কি, সবকিছু বলে দিছে এখানে। তো এই লাইনগুলা কি আমাদের রিয়েল লাইফের সাথে মিলে না? অনেকের সাথে মিলে কিন্তু। তো যাদের পড়াশোনার অভ্যাস নাই তাদের এই যে চালাক হইতে হবে, বুঝছো? তোমরা হইতেছে সবসময় ভাব নিয়ে থাকবা যে তোমরা সব পারো, দেখে যাতে বোঝা না যায় যে কিছু পারো না। আবার যাদের লেখার অভ্যাস কম তাদের হইতেছে মেমোরি থাকতে হবে, হইতেছে গ্রেট মেমোরি। আর যাদের হইতেছে কথা বলার অভ্যাস কম, তাদের উপস্থিত বুদ্ধি থাকতে হবে। ঠিক আছে? তো এই প্যারাটার মধ্যে কার কোনো প্রবলেম আছে বুঝতে কোথাও? নো আপু। নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সে লাস্ট বেশি নাই। এরপরে এরপরে লেখক কি বলছে আমরা একটু বলি। এরপরে লেখক আমাদের সাহিত্যের আমাদের আমাদের জ্ঞান অর্জনের অনেক শাখা আছে, হিস্টোরি আছে, মোরাল স্টাডিজ আছে, ম্যাথমেটিক্স আছে, ইংলিশ আছে, সাহিত্য আছে, তারপরে হচ্ছে যুক্তিবিদ্যা আছে। মানে আমাদের তো পড়াশোনা অনেক ভাগ ভাগ আছে, বিজ্ঞান আছে, মানবিক আছে, হিউম্যানিটি, তারপরে কমার্স আছে, অনেক অনেক শাখা আছে। তো কোন শাখায় কোন বিভাগে পড়লে, কোন টপিক নিয়ে পড়লে আমরা কি অর্জন করতে পারবো সেটা এখানে লেখক বলছে। তো কি বলছে দেখি আমরা। হিস্টোরিজ মেক ম্যান ওয়াইস। হিস্টোরিজ মানে আমরা জানি ইতিহাস। তো একটা মানুষ যদি তার ইতিহাস সম্পর্কে জানে, তার হইতেছে বংশগতির ইতিহাস, তার দেশের ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস, তারপরে বড় বড় মনীষীদের ইতিহাস, তো এগুলা যদি জানে তাহলে সে কি হবে? জ্ঞানী ব্যক্তি হবে। ইতিহাসের মাধ্যমে অনেক অনেক জ্ঞান আমরা অর্জন করতে পারি। তো হিস্টোরিজ কি করে? ম্যাক্সম্যান ওয়াইস। ওই ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। পোয়েটস উইটি, এই যে এখানে যে সেন্টেন্স গুলা খুব ছোট ছোট, এখানে কিন্তু ভার্ব নাই, তারপরে হইতেছে নির্দিষ্ট সাবজেক্ট নাই। তো কিন্তু আমাদের বুঝতে হবে যে কি বোঝাচ্ছে। পোয়েটস মানে আমরা জানি কি? কবি। ঠিক আছে? পোয়েট মানে কবি, আর পোয়েটস মানে হচ্ছে কবি সমগ্র। কিন্তু এই জায়গায় পোয়েটস বলতে মূলত আমাদের সাহিত্যের যে বিভাগটা, এটা বোঝাচ্ছে লিটারেচার। তো আমরা যদি সাহিত্য পাঠ করি, সাহিত্য যদি পড়ি, যেমন কবিতা বা হচ্ছে গল্প, সাহিত্য পড়ার মাধ্যমে আমরা উইটি, উইটি মানে হচ্ছে মানে উইটি মানে হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান। আমাদের আমাদের মস্তিষ্ককে হইতেছে আরো মানে আরো নতুন নতুন চিন্তা করার, মানে যারা সাহিত্য রচনা করে তারা তো সম্পূর্ণটা লেখা যে লেখে সব তো তাদের মানে মস্তিষ্ক ব্রেনে, তাদের ব্রেন থেকে লেখে, তাই না? তো আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে আমাদের আমাদের বুদ্ধি আরো বাড়বে, আমাদের বুদ্ধিমত্তা উইজডম বেড়ে যাবে। তো হিস্টোরি আমাদেরকে জ্ঞানী করে, আর লিটারেচার আমাদেরকে আরো আরো বুদ্ধিমান করে, আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি করে। এরপর হচ্ছে ম্যাথমেটিক্স। তো দি ম্যাথমেটিক্স শাটল, এইখানে এটার মাঝখানে কিন্তু এরকম হওয়া উচিত ছিল যে ম্যাথমেটিক্স ম্যাকম্যান শাটল, এরকম হইলে কিন্তু আমাদের বুঝতে কিন্তু সহজ হতো যে দি ম্যাথমেটিক ম্যাকম্যান শাটল। শাটল মানে হচ্ছে, শাটল অর্থ হইতেছে স্থির বুদ্ধি সম্পন্ন, সূক্ষ্ম সূক্ষ্ম। সূক্ষ্ম সূক্ষ্ম সূক্ষ্ম। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। শাটল মানে হচ্ছে সূক্ষ্ম বিষয়। তো সূক্ষ্ম বিষয় নিয়ে যখন কেউ হচ্ছে মানে বিশ্লেষণ করতে যাবে, সূক্ষ্ম একটা বিষয় নিয়ে যখন পড়াশোনা করতে যাবে, তখন তার কি প্রয়োজন? তার কিন্তু স্থির বুদ্ধির প্রয়োজন। তার মন যদি মানে উড়ু উড়ু মন হয়, উড়ু উড়ু মন নিয়ে কিন্তু ম্যাথমেটিক্স সলভ করা সম্ভব না। সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া লাগে ম্যাথ সলভ করার সময়। এটার মধ্যে যদি মনোযোগ একবার যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু এটা সম্ভব না। এই জন্য আমাদের বুদ্ধিকে স্থির করার জন্য, আমাদের চিন্তাকে আরো সূক্ষ্ম করার জন্য আমাদের ম্যাথমেটিক্স প্রয়োজন। ঠিক আছে? এরপর হচ্ছে ন্যাচারাল ফিলোসফি ডিপ। আচ্ছা, এটা আমাদের টেক্সটের মধ্যে নাই, আমি এটা কেটে দেই। সেম কাহিনী। ন্যাচারাল ফিলোসফি মেক ম্যান ডিপ। ডিপ মানে কি? গভীর চিন্তার অধিকারী। ডিপ মানে হচ্ছে অনেক গভীর চিন্তা। তো ফিলোসফি মানে কি? দর্শন বিদ্যা। তো দর্শন বিদ্যা অধ্যয়ন করার মাধ্যমে মানুষের চিন্তা শক্তি আরো বেশি গভীর হয়।
দার্শনিকের কত গভীর গভীর চিন্তা। এই যে ফ্রান্সিস বেকন, তিনি কিন্তু একজন ফিলোসফার ছিলেন। তো তিনি ফিলোসফার, তার তার চিন্তা ভাবনা এত গভীর ছিল দেখে তো তিনি এত কিছু, এত জ্ঞানী কথাবার্তা আমাদেরকে লিখে দিতে পারছেন, তাই না? তো সেটাই বলছে যে ন্যাচারাল ফিলোসফি মেক ম্যান ডিপ। এরপর হচ্ছে মোরাল। এখানে তো ফিলোসফি নাই, ফিলোসফি ওয়ার্ডটা কোথেকে আসলো? এরপর হচ্ছে মোরাল মেক ম্যান গ্রেভ। মোরাল মানে হচ্ছে নৈতিক শিক্ষা। তো নৈতিকতার যে শিক্ষাগুলা, এগুলা এগুলা শিক্ষা নিলে কি হয়, গ্রেভ মানে হচ্ছে ভাব গম্ভীর হয়ে যায়। একটা উচ্ছৃঙ্খল একটা মানুষ প্রচুর উচ্ছৃঙ্খল, একটা ছেলে বা মেয়ে সে প্রচুর উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, কিন্তু তাকে যখন হইতেছে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হবে, তাকে যখন নৈতিকতার জ্ঞান দেওয়া হবে, তখন সে কি আর এই উচ্ছৃঙ্খল থাকবে? সে কিন্তু গম্ভীর হয়ে যাবে, সে তখন বাস্তবতা উপলব্ধি করতে পারবে, তার মধ্যে আর উচ্ছৃঙ্খলপনা থাকবে না, তখন সে ভাব গম্ভীর হয়ে যাবে। তো এটা হচ্ছে মোরাল মেক দেম গ্রেভ। এরপর হচ্ছে লজিক এন্ড রেটরিক, অ্যাবল টু কন্টেন্ট। লজিক এন্ড রেটরিক হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা অধ্যয়নের মাধ্যমে কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হচ্ছে এই যে অ্যাবিলিটি টু ডিসকোর্স, মানে কারোর সঙ্গে তর্ক করার, মানে লজিক্যালি যে তর্ক বিতর্ক আছে না, কেউ কেউ আছে যে অযথা ঝগড়া করে, ওইটা না। মানে আমরা যে যে বিতর্ক প্রতিযোগিতায় যে বিতর্ক করে, তো বিতার্কিকরা কি অযথা কোনো কথা বলে? তারা কিন্তু সবকিছু লজিক দিয়ে কথা বলে, মানে তারা যুক্তি দিয়ে কথা বলে। তো ওই যুক্তি দেওয়ার ক্ষমতাটা আমাদের কখন অর্জন হবে? যখন আমরা যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা, যুক্তিবিদ্যার সম্পর্কে জ্ঞান অর্জন করবো। তো লজিক এন্ড রেটরিক বিষয়টা আমাদেরকে বাক বিতণ্ডা করতে, যুক্তি লজিক্যালি আমাদের কোনো কিছু আলোচনা করতে আমাদেরকে সক্ষম করে, অ্যাবল টু কন্টেন্ট। এরপরে আচ্ছা, এইটুকের মধ্যে কোনো প্রবলেম আছে নাকি কারো, বলো? না আপু। না আপু, কোনো প্রবলেম না। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবিয়েন্ট স্টাডিয়া ইন মোর্স। এটা একটা প্রবাদ, গ্রিক একটা প্রবাদ। এটার মানে হচ্ছে স্টাডিজ পাস ইনটু ওয়েট। আমি এটা সাইডে লিখে দিই। আচ্ছা, এখন লেখার দরকার নেই, পরে লিখে দিবনি। অ্যাবিয়েন্ট স্টাডি ইন মোর্স, এটার বাংলা অর্থ হচ্ছে স্টাডি কি করে আমাদের আমাদের মানে আমরা স্টাডির মাধ্যমে আমাদের উপর আপু ওই প্রভাব যে পড়ে। বিদ্যা মানুষের চরিত্রকে মানে গঠন করে এরকম হ্যাঁ, একটা। আমাদের ক্যারেক্টারকে মোল্ড করে, বা আমাদের উপর প্রভাব ফেলে আমাদের চরিত্রকে গঠন করে, সেটা। এই প্রবাদটার অর্থ হচ্ছে এরকম। এরপরে দেয়ার ইজ নো স্ট্যান্ড অর স্ট্যান্ড না, তো এটা স্টোন্ড। দেয়ার ইজ নো স্টোন্ড অর ইম্পেডিমেন্ট ইন দি উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ। এটার মানে কি, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট, না আমরা যদি আমাদের বুদ্ধিমত্তাকে বাড়াতে চাই, তাহলে সেটার ক্ষেত্রে কোনো স্টোন বা ইম্পেডিমেন্ট, কোনো বাধা অথবা বিপত্তি নাই। ইম্পেডিমেন্ট, স্টোন অর ইম্পেডিমেন্ট মানে হচ্ছে বাধা বিপত্তি। তো আমরা যদি চাই যে আমাদের বুদ্ধিকে বাড়াবো বা আমাদের জ্ঞানকে বাড়াবো, সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই। তো এই বাধা বিপত্তি গুলোকে আমরা কিভাবে, যদি হয়ও সেক্ষেত্রে সেটাকে কি করা যায়, রোট আউট মানে হচ্ছে দূর করা। তো যদি কোনো বাধা বিপত্তি থাকেও সেটাকে আমরা দূর করতে পারবো কিসের মাধ্যমে? বাই ফিট স্টাডিজ। ফিট মানে কি, যথা উপযুক্ত স্টাডিজ এর মাধ্যমে। তো আমাদের যে বিষয়ে প্রবলেম, সেই বিষয়ের উপযুক্ত স্টাডির মাধ্যমে আমরা ওইটার বাধা বিপত্তি দূর করে আমাদের জ্ঞানকে আমরা, উইটনেসকে আমরা বৃদ্ধি করতে পারবো। ঠিক আছে, এরপরে বলছে কি, যেভাবে লাইক অ্যাজ ডিজিজ অফ বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। যে ডিজিজ মানে কি, ডিজিজ অফ বডি মানে আমাদের মানব দেহে যত রোগ ব্যাধি আছে, এগুলা প্রতিরোধ করার জন্য, প্রতিকার না, প্রতিরোধ করার জন্য যেমন কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ আছে। এক্সারসাইজ মানে কি, অনুশীলন করা, ব্যায়াম করা। তো আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য কিন্তু নির্দিষ্ট ব্যায়াম আছে। এই ব্যায়ামগুলো করলে যেমন আমাদের রোগ প্রতিরোধ হয়, ঠিক তেমন এই যে বিভিন্ন রকমের স্টাডিজ আছে, সেগুলো করলে আমাদের বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য যে বাধা বিপত্তি আছে সেগুলোকে দূর করা যায়। এটা লেখা উদাহরণ দিছে। এরপরে বলছে যে বোলিং ইজ গুড ফর স্টোন এন্ড রেন্স মানে কি, রেন্স মানে হচ্ছে আমাদের মূত্রনালী বা ব্লাডার, আর স্টোন মানে কি, কিডনির পাথর। এই যে আমাদের কিডনির পাথর বা মূত্রনালীর পাথর, এই রোগটাকে দূর করার জন্য কোন ব্যায়ামটা গুড? বোলিং। যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলায় যে বোলিং যে মানে বল করে, যে হাত দিয়ে যে বল ছুড়ে মারে কাঠের বল, এটা যদি আমাদের দেশে এই বোলিং একটা আলাদা একটা খেলার নাম, আমি ক্রিকেট দিয়ে বুঝাইলাম। তো যাই হোক, বল ছুঁড়ে মারা এই টাইপের একটা খেলা। তো ওই খেলাটা হচ্ছে এই রোগটা প্রতিরোধের জন্য মানে ভালো কাজে দেয়। আরেকটা হচ্ছে শুটিং ফর লাংস এন্ড ব্রেস্ট, আমাদের ফুসফুস এবং বুকের জন্য, আমাদের ফুসফুস এবং বুক ভালো রাখার জন্য শুটিং মানে ওই যে মানুষ যে শুটিং হইতেছে, গুলি করে, যে শিকার করে, আগের মানুষ যে শিকার করতো,
শিকার করার সময় দেখবা ভারী ভারী বন্দুক দিয়ে হইতেছে গুলি করার সময় ওই বন্দুকটা পিছন থেকে ধাক্কা দেয়। তো ওই ধাক্কাটা এক ধরনের ব্যায়াম, ওইটা হচ্ছে আমাদের ফুসফুসের জন্য, ব্রেস্টের জন্য উপকারী। আরেকটা বলছে জেন্টল ওয়াকিং ফর স্টোমা, আর আমাদের পাকস্থলী রোগ দূর করার জন্য হাঁটাহাঁটি হচ্ছে মানে খুব ভালো আর কি। জেন্টল ওয়াকিং মানে খুব দ্রুত দৌড়ানো না, মানে নর্মাল হাঁটাহাঁটিটা আমাদের স্টোমার জন্য ভালো, পাকস্থলীর জন্য ভালো। এরপর রাইডিং ফর হেড, আর আমাদের মাথার জন্য, আমাদের মাথার রোগ টোগ দূর করার জন্য ভালো হচ্ছে কি রাইডিং। রাইডিং মানে হচ্ছে কি রাইড করা, এই যে ঘোড়া দৌড় বা হচ্ছে রেস, দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন যানবাহন হচ্ছে রাইড করা। এই এই যে ব্যায়ামগুলা এগুলো হচ্ছে মাথার, আমাদের হেডের জন্য উপকারী। অ্যান্টি লাইক, এবং অ্যান্টি লাইক মানে হচ্ছে আরো অনেক অনেক আছে যেগুলা লেখক বলে নাই, সেটা আর কি এখানে বলছে আর কি, কয়েকটা বলছে, আরো অনেক আছে এর মতো, আরো অনেক আছে যেগুলা মানে নির্দিষ্ট ব্যায়ামের মাধ্যমে শরীরে নির্দিষ্ট রোগ দূর করা যায়। তো সেরকম আমাদের বিভিন্ন স্টাডিরও বিভিন্ন শাখা আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট প্রবলেম সলভ করতে পারি। যেমন দেখি, সো সুতরাং ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, উইট বলতে এখানে উইট মানে বলতে বোঝাচ্ছে যে মানুষের চিন্তা শক্তি। তো কিছু কিছু লোক আছে যে ওয়ান্ডারিং মানে কি, ওয়ান্ডারিং মানে হচ্ছে ছোটাছুটি করা, মানে ঘুরে ঘুরে বেড়ানো, ঠিক আছে, কিন্তু এখানে বোঝাচ্ছে যে ইনঅ্যাটেন্টিভ বা যার কোনো মনোযোগ নাই। তো কোনো মানুষের যদি এরকম হয় যে তার পড়াশোনার প্রতি মনোযোগ নাই বা কোনো কিছুর মধ্যে সে মনোযোগ দিতে পারছে না, তার চিন্তা সে মানে স্থির রাখতে পারতেছে না, তো সেক্ষেত্রে তার কি করতে হবে? আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমাদের চিন্তা স্থির রাখার জন্য আর বুদ্ধিকে সূক্ষ্ম করার জন্য আমরা উপরে একটা স্টাডি পড়ে আসছিলাম যে কোন টপিকটা পড়তে হয়, কেউ বলতে পারবা? ম্যাথমেটিক্স। থ্যাংক ইউ। তো এখানে সে সাজেস্ট করছে যে ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, কারো চিন্তা যদি এরকম হয় যে সে মনোযোগী না, সেক্ষেত্রে তাকে কি করতে দিতে হবে? লেট হিম স্টাডি দি ম্যাথমেটিক্স, তো তাকে তুমি কি করো, ম্যাথমেটিক্স পড়তে দাও। কারণ ম্যাথমেটিক্স পড়তে গেলে তো চিন্তা অমনোযোগী হলে চলবে না, সবচেয়ে বেশি মনোযোগ দিতে হয় এই টপিকটার মধ্যে। মনোযোগ ব্রেক হওয়া মানেই ভুল হয়ে যাওয়া। সেটাই বলছে যে ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল হি মাস্ট বিগিন অ্যাগেন। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা, কারণ তাকে এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য দাও, এটা দেখানোর জন্য দাও যে ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে, তার মনোযোগ দিয়ে এদিক ওদিক সরে যায়, নেভার সো লিটল যদি খুব অল্পের জন্য সরে যায়, তখন তাকে কি করতে হবে? হি মাস্ট বিগিন এগেইন, তাকে আবার শুরু করতে হবে। সে মাস্ট, কারণ ভুল হয়ে গেলে, অঙ্কে যদি একবার ভুল হয় আবার শুরু থেকে শুরু করতে হয়, সেখান থেকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মিলে না। তো সেটাই বলছে, চিন্তা শক্তি স্থির করার জন্য ম্যাথমেটিক্স পড়তে দাও। আর যদি if his wit be not apt to distinguish or find differences, মানে আবার কিছু কিছু আবার এমন আবার বলতেছে যে যদি তার চিন্তা এমন হয় যে সে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে পারতেছে না, ডিফারেন্স, সে কোনো কিছুর মধ্যে মানে কোনটা তার করা উচিত কোনটা উচিত না, কোনটা তার উপকার কোনটা তার ক্ষতি, এগুলোর মধ্যে সে কোনো পার্থক্য তৈরি করতে পারতেছে না, সব গুলাই ফেলতেছে। তো এরকম যদি সমস্যাটা দেখা দেয়, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? লেট হিম স্টাডি দি স্কুলম্যান। এখানে স্কুলম্যান বলতে, স্কুলম্যানটা এখানে সিম্বল হিসেবে ইউজ করছে, এটার মানে হচ্ছে ফিলোসফার। এখানে এই যে দার্শনিক যে আছে, তো দার্শনিকদের যে জীবন কাহিনী, তাদের যে দর্শন বিদ্যা, সেটাকে পড়তে দিতে বলছে এখানে। কারণ দর্শন বিদ্যার মধ্যে দার্শনিক যারা আছে তারা যে কোনো বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম চুলচেরা বিশ্লেষণ করে তারা হচ্ছে বিষয়টাকে উপস্থাপন করছে। তো তুমি একটা মানুষ যদি দার্শনিকদের জীবন কাহিনী পড়ে, তাদের যদি লেখালেখিগুলা পড়ে, তাহলে তার চিন্তাও সেরকম হবে। তো তার মধ্যেও ওই বুদ্ধিটা আসবে, সে হইতেছে ভালো খারাপের মধ্যে ডিফারেন্স সে করতে পারবে। কারণ কারণ কি বলছে যে স্কুলম্যান পড়তে দেওয়ার কারণ কি? ফর দে আর কিউমিনি সেক্টরস, এই যে কিউমিনি সেক্টরস এটাও আর একটা প্রবাদ, এটার মানে হচ্ছে স্প্লিটার অফ হেয়ার্স, মানে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ। কারণ এই যে ফিলোসফাররা কোনো টপিক একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে, এই জন্য তাদের কাহিনী পড়লে সে হয়তো বা এই যে ডিফারেন্সেস বা ডিস্টিংগুইশ যেটা এটা করতে পারবে। এরপরে বলছে ইফ হি বি নট, প্রবাদটা আর একবার একটু বলেন। কি বলছো বুঝি নাই, আরেকবার বল। ওই যে মাত্র যে একটা বললেন প্রবাদ, কি ও যেন কিউ ওই যে দে আর, কিউমিনি হ্যাঁ। কিউমিনি সেক্টরস, এটা হচ্ছে একটা প্রবাদ। এটার অর্থ হচ্ছে স্প্লিটার্স অফ হেয়ার্স, মানে চুল চেরা বিশ্লেষণ। দার্শনিকরা কোনো বিষয় নিয়ে গবেষণা করলে তারা সেটা চুলচেরা বিশ্লেষণ করে। দার্শনিকরা, বিজ্ঞানীরা, স্কুলম্যান মানে নোবেল ম্যান যারা যারা ফিলোসফার, তাদেরকে বোঝাচ্ছে। তো যে কোনো কিছু, এই যে ইফ হিজ উইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইশ অর ডিফারেন্স, তো তার কারো বুদ্ধি কারো চিন্তা যদি এরকম হয় যে সে কোনো কিছুর মধ্যে পার্থক্য করতে পারছে না, ভালো খারাপের মধ্যে সে ডিস্টিংগুইশ করতে পারছে না। ডিস্টিংগুইশ মানে কি? পার্থক্য করা। ডিফারেন্স মানেও তো পার্থক্য। তো
এরকম যদি করতে না পারে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, তাকে এই যে স্কুলম্যানের পড়তে দিতে হবে, ফিলোসোফারদের কাহিনী পড়তে দিতে হবে। এখন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আপু, বুঝতে পারছি, থ্যাংক এরপরে ইউ। if he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's case. এটার মানে কি? এটা মানে বোঝাচ্ছে যে ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, মানে এরকম যদি হয় যে সে কোনো ম্যাটার্সকে, ওভার ম্যাটার্স, কোনো ম্যাটারকে সে বিট করতে পারতেছে না, মানে কোনো ম্যাটারকে সে, এন্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুফ, এবং সে কোনো বিষয়কে প্রমাণ করতে পারতেছে না, মানে সে একটা বিষয় নিজে বুঝতেছে কিন্তু সে যে মানে ওইটাকে যে সত্য প্রমাণ করবে, মানে আমি অনেক সময় এরকম হয় না যে ক্লাসে প্রশ্ন করলে যে ম্যাডাম আমি নিজে বুঝছি কিন্তু আপনাকে যে বোঝাবো সেটা আমি পারতেছি না। তো এরকম যদি সমস্যা হয়, সে যদি অন্যদের মাঝে ইলাস্ট্রেট করতে না পারে, ইলাস্ট্রেট করা মানে কি অন্যদের মাঝে তুলে ধরা, সে নিজে বুঝতেছে কিন্তু সেটা সে প্রুফ করতে পারছে না, তারপরে সে ইলাস্ট্রেট করতে পারছে না, তখন তাকে কি করতে হবে, লেট হিম স্টাডি দি লয়ার্স কেস, তাদেরকে এই যে লয়ারদের আছে না, আইনজীবী মানে আইন বিদ্যা যেটা, সেটা পড়তে দাও। কারণ কোনো বিষয়কে, সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা, বা হইতেছে কোনো বিষয়কে একদম সুন্দরভাবে উপস্থাপন করা, এটা একমাত্র লয়াররাই সবচেয়ে ভালো জানে। ঠিক আছে না? যে আমি একটা জিনিস বুঝতেছি সেটা অন্যকে বুঝাবো, অন্যের মাধ্যমে তুলে ধরবো, তো এটা লয়ারদের চেয়ে ভালো আর কেউ পারবে না। তো লয়ার্সদের যে পড়াশোনা সেটা তুমি তাকে পড়তে দাও, তাহলে দেখবা যে তার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এটা এবার বলছে যে সো এভরি ডিফেক্ট অফ দি মাইন্ড, ডিফেক্ট মানে কি অসুখ বা প্রবলেম, তো মনের যত অসুখ আছে প্রত্যেকটারই মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, রিসিপ্ট মানে হচ্ছে কিওর বা প্রতিকার, যে মনের যত রোগ আছে প্রত্যেকটারই একটা স্পেশাল বা বিশেষ বিশেষ কিওর আছে বা বিশেষ বিশেষ সমাধান আছে। ঠিক আছে, বুঝা গেছে? আমাদের টেক্সট শেষ। এখন বলো এই যে পরে যেটুক পড়লাম, এই যে এইটুকের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? আপু সমস্যা তাড়াতাড়ি। নেই। আচ্ছা ঠিক আছে, কার কোনো প্রবলেম নাই? না না আপু আপু, সমস্যা নেই। আচ্ছা ঠিক না আছে। আপু, সমস্যা নাই। এখন তাহলে আমি একটা করে প্যারা পড়ছি আর জিজ্ঞেস করছি প্রবলেম আছে কিনা, যেহেতু কারো প্রবলেম নাই তাহলে আমি পুরো স্টাডিটা আরেকবার একটু বাংলায় বলি। হ্যাঁ বলতে পারেন, বাংলায় বললে মানে সামারিটা মনে হবে। হ্যাঁ, তো এখানে বলে নেই, সেটা হচ্ছে আমি আমি বাংলা সামেটা বলার পরে তারপরে কিন্তু আমাকে গত ক্লাসের মধ্যে প্রশ্ন করবে, কিন্তু কেউ লিভ নিবা না, একদম লিভ নিবা না, বলে দিলাম। এটা হচ্ছে অফ স্টাডিজ গল্পটা হচ্ছে ফ্রান্সিস বেকনের একটা এসে, যেটার মূল বিষয়বস্তু হচ্ছে স্টাডির ক্ষতিকার দিক আর স্টাডির উপকারী দিক, স্টাডি আমাদের লাইফে কি কি কাজে লাগে, আর আমরা স্টাডি কিভাবে করা উচিত, স্টাডি আমাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, কে স্টাডিকে কিভাবে গ্রহণ করে, তারপর কোন ক্ষেত্রে আমাদের কোন ক্ষেত্রে জ্ঞান অর্জন করার জন্য কোন বিষয়টা পড়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে ফ্রান্সিস বেকন তিনি একটা আলোচনা করেছেন, খুব ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে কিন্তু অনেক গভীর মানে দর্শন, তার গভীর দর্শনের মাধ্যমে আর কি। তো এই গল্পটার মূল বিষয় হচ্ছে স্টাডি। তো প্রথমে তিনি বলছেন স্টাডির পড়াশোনার তিনটা হচ্ছে উপকারিতা, যে পড়াশোনা আমাদের আনন্দ দেয়, পড়াশোনা আমাদের কথা বলার ক্ষমতা বাড়ায়, আমাদের দৈনন্দিন জীবনে যে কাজকর্মের সিদ্ধান্ত নেওয়া বা আমাদের যে কাজ করার অ্যাবিলিটি সেটা তৈরি করে। তো আমাদের যে পড়াশোনার যে আনন্দের ব্যাপারটা সেটা আমরা সবচেয়ে কখন বেশি উপভোগ করি, যখন আমরা রিটায়ারিং এ থাকি, আমরা অবসরে থাকি, বা আমরা যখন একাকিত্ব ফিল করি, ওই সময় যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা পড়াশোনার আসল আনন্দটা উপভোগ করতে পারি। আর আমরা অর্নামেন্টের বিষয়টা বা এই যে ডিসকোর্সের কনভারসেশনের আমার বিষয়টা আমরা কখন বুঝতে পারি, যখন আমরা হচ্ছে আহ যখন আমরা কোনো আলোচনা করি বা কারোর সঙ্গে কথা বলি বা কোনো একটা অনুষ্ঠান বা কোনো জায়গায় যখন আমরা আমাদের কোনো বক্তৃতা দিতে হয়, সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে এই অর্নামেন্টের বিষয়টা তখন আমাদের হেল্প করে। এরপর অ্যাবিলিটিটা, আমাদের যে পড়াশোনা করলে যে আমাদের অ্যাবিলিটি বাড়ে সেটা আমরা কখন বুঝি, যখন আমরা আমাদের দৈনন্দিন লাইফে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই বা কোনো কাজ সম্পাদন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কোন ক্ষেত্রে আমাদের অ্যাবিলিটি কেমন, সক্ষমতা কেমন, তখন আমরা সেটা বুঝতে পারি। এরপর লেখক বলছেন যে যারা হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি, মানে অভিজ্ঞ ব্যক্তি যারা থাকে, আমাদের আমাদের সমাজে অনেক লোক আছে যারা শুধু শিক্ষিত, যারা শুধু সার্টিফিকেটধারী শিক্ষিত, কিন্তু তারা বাস্তব জীবনে কোনো অভিজ্ঞতা নাই, তো তাদের কোনো মূল্য নাই। আবার এটা বলছে যে কিছু কিছু লোক আছে তারা আদতে তারা লার্নেড পারসন না, তারা হচ্ছে পড়াশোনা করেনি, তারা মূলত জানে না, কিন্তু তারা তাদের রিয়েল লাইফে কাজকর্ম করে অভিজ্ঞ। তো যারা অভিজ্ঞ তারা হয়তো বা কোনো প্রবলেমের নির্দিষ্ট সমাধান দিতে পারে, কিন্তু কিন্তু সর্বোপরি ভাবে একটা সমাজের যে কোনো সমস্যা বা কোনো
বিষয়বস্তুর উপরে যদি আমাদের সাধারণ কোনো সলা পরামর্শ করতে হয় বা কোনো বিষয়ে একটা কাজ করার কৌশল জানতে হয় বা একটা বিষয় সুন্দরভাবে পরিচালনা করতে হয়, তো ওই বিষয়বস্তুগুলো শুধুমাত্র শিক্ষিত ব্যক্তি বা শুধুমাত্র অভিজ্ঞ ব্যক্তি দিয়ে হয় না। সেক্ষেত্রে আমাদের লার্নেড পার্সন দরকার, যে ব্যক্তি মূলত বিদ্বান, তিনি হচ্ছে বইয়ের থেকেও বিদ্যা অর্জন করেছেন, যিনি রিয়েল লাইফ থেকে হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়েছেন, এরকম ব্যক্তি যারা, তিনি সবচেয়ে ভালো এই কাজগুলো মেনটেন করতে পারেন। তো এটা লেখক বলার পরে তারপরে লেখক এটা তিনি বললেন পড়াশোনার উপকারিতা, এরপরে তিনি বলছেন পড়াশোনার অপকারিতা কি কি। তো তিনি বলছেন যে পড়াশোনার মধ্যে সময় দেওয়া ভালো, কিন্তু অলস অলস হওয়া ভালো না। তিনি বলছেন যে পড়াশোনার মধ্যে অতিরিক্ত সময় দেওয়া, যে পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সময় দেওয়া দরকার তার চেয়ে বেশি দেওয়া মানে এটা একটা অলসতা। ঠিক আছে? তো কেউ যদি এরকম করে যে সে যদি মানে অতিরিক্ত কনভারসেশনের ক্ষেত্রে সে যদি মানে বেশি লোক দেখানোর জন্য হইতেছে মানে কনভারসেশন ব্যাপারটা ইউজ করে, সে যদি অর্নামেন্টের ব্যাপারটা যদি বেশি ইউজ করে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে শো অফ করা। মানে এটাও করা যাবে না। আবার বলতেছে যে কেউ যদি এরকম করে যে সে বই যা পড়তেছে সেটাই জাস্ট সে মানে অন্ধভাবে বিশ্বাস করতেছে, তার রিয়েল লাইফে সে কোনো এক্সপিরিয়েন্স নিচ্ছে না, সে যা পড়ছে সেটা দিয়েই সবকিছু বাস্তব জন্য সব বিচার করতেছে, এরকম করলে সেটা জ্ঞানী ব্যক্তিদের অপমান করা হয়। কারণ জ্ঞানী ব্যক্তির কাজ শুধু মুখস্থ করা না বা সেটা নিয়ে বিচার করা না, জ্ঞানী ব্যক্তির কাজ বই থেকে জ্ঞান অর্জন করা প্লাস রিয়েল লাইফে সেটা এক্সপিরিয়েন্স করা। তো এটা এটা গেল। এরপরে বলতেছে যে স্টাডি আমাদের মানে কি কি করে, স্টাডি আমাদের যে চরিত্রকে, আমাদের যে ন্যাচারাল হিউম্যানের যে হিউম্যান নেচারকে পারফেক্ট করে তোলে, একদম নিখুঁত করে তোলে। কিন্তু স্টাডি যে বিষয়টা, স্টাডি নিজেও হচ্ছে নিখুঁত না, স্টাডিরও হইতেছে পারফেক্ট করার প্রয়োজন হয়। আর স্টাডিকে আমরাই দিনের পর দিন একের পর এক মনীষী দিনের পর দিন আমরা স্টাডি করি, আবার আমরা আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে স্টাডিকে আমরা পারফেক্ট করে তুলি। ঠিক আছে? স্টাডি আমাদের পারফেক্ট করে, আবার আমরা আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে স্টাডিকে পারফেক্ট করে তুলি। এরপরে এরপর হইতেছে কারণ 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 হিসেবে লেখক বলছে কি যে আমার স্টাডি যে আমাদের পারফেক্ট করে কিভাবে, কারণ লেখক হচ্ছে আমাদের যে জন্মগতভাবে আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে আমরা আমাদের যে সক্ষমতা বা আমাদের যে অ্যাবিলিটি, এটাকে লেখক তুলনা করছেন ন্যাচারাল প্লান্টের সাথে, যে গাছগুলো প্রকৃতিগতভাবে তৈরি হয় সেই যে প্লান্ট, এদের সাথে লেখক তুলনা করছে। তো ওই গাছগুলো যেমন প্রুনিং করলে পরে একটা নির্দিষ্ট শেপ দেওয়া যায়, ঠিক সেভাবে আমরা আমাদের নিজস্ব বৈশিষ্ট্যের সাথে যদি পড়াশোনার জ্ঞানের বিষয়টা যোগ করি, তাহলে আমরা আমাদের জ্ঞানটাকেও একটা সুন্দর মানে কি বলে একটা সুন্দর শেপ দেওয়া যায়। তো কিন্তু আবার এটার একটা নেগেটিভ দিক আছে, যদি আমরা ওদের সবকিছু যদি পড়াশোনা নির্ভর হয়ে যায়, সবকিছু যাতে চিন্তা নির্ভর হয়ে যায়, কল্পনা নির্ভর হয়ে যায়, যদি আমরা এক্সপিরিয়েন্স থেকে দূরে থাকি, সেক্ষেত্রে কি হয়, আমাদের ওই জ্ঞানটা আমাদের কোনো কাজে লাগে না। আমাদের জ্ঞানটা শুধু চিন্তার ক্ষেত্রে বিস্তার করে, রিয়েল লাইফে কোনো কাজে লাগে না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের বই থেকেও জ্ঞান অর্জন করতে হবে, প্লাস সেটা আমাদের রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স থেকেও আমাদের কাজে লাগিয়ে, তারপরে আমাদের দুইটা মিলিয়ে একটা মানে সীমাবদ্ধতা তৈরি করে তারপরে আমাদের সুন্দরভাবে পড়াশোনার বিষয়টা মানে অর্জন করতে হবে। এরপরে লেখক বলছেন, এরপরের ধাপে লেখক মানে ৩ ধরনের ব্যক্তির কথা বলছেন, যে কিছু লোক আছে ধূর্ত লোক, যারা হচ্ছে পড়াশোনার বিষয়টাকে ঘৃণা করে, আবার কিছু লোক আছে যারা হচ্ছে পড়াশোনাটাকে হইতেছে প্রশংসা করে, আবার কিছু এমন লোকও আছে যে তারা হচ্ছে পড়াশোনাটাকে মানে নিজের জীবনে ব্যবহার করে। তো যারা নিজের জীবনে ব্যবহার করে তারা হচ্ছে জ্ঞানী, আর যারা প্রশংসা করে তারা হচ্ছে সাধারণ মানুষ। আর যারা হইতেছে কি করে, যারা পড়াশোনাকে ঘৃণা করে তারা হচ্ছে ধূর্ত ব্যক্তি, তারা আসলে সাধারণ লোকের মধ্যে পড়ে না, জ্ঞানী লোকের মধ্যেও পড়ে না। এরপরে বলতেছে যে আমরা পড়াশোনা করি, পড়াশোনার করার মাধ্যমে তার ব্যবহারটা আমরা বুঝতে পারি না, আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, শিক্ষাটাকে কোন ক্ষেত্রে কাজে লাগাতে হবে, সেটা আমরা আমাদের বুদ্ধিমত্তার মাধ্যমে বুঝতে পারি, আমাদের নিজেদের যে কমন সেন্স আছে সেটা কাজে লাগিয়ে আমরা বুঝতে পারি। আর কার কমন সেন্স বেশি, কার উইজডম কত বেশি, সেটা নির্ভর করে তার অবজারভেশন ক্ষমতার উপর। যার হইতেছে কোনো কিছু আহ, উম, তার হচ্ছে কোনো কিছু লক্ষ্য করা বা মনোযোগ দিয়ে দেখার ক্ষমতা যত বেশি, তার উইজডম তত বেশি। এরপরে লেখক আমাদের উপস্থিত দিয়েছেন যে আমাদের পড়াশোনা করার নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবো। আমাদের পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা পড়বো কিসের জন্য, আমরা পড়বো হচ্ছে ওইটা সম্পর্কে গভীরভাবে জানার জন্য, আর ওইটাকে বিশ্লেষণ করার জন্য, আরো বেশি যাতে জ্ঞান অর্জন করতে পারি সেটার জন্য। আমরা শো অফ করার জন্য পড়বো না, আমরা অন্যকে ভুল প্রমাণিত করার জন্য পড়বো না, আর আমরা যেটা পড়বো সেটাকে অন্ধবিশ্বাস করার জন্য আমরা পড়বো না। এটা আমাদের প্রতি লেখকের উপদেশ। এরপরে লেখক আমাদের বিভিন্ন বইয়ের বর্ণনা দিয়েছেন, যে কোন বইটা কিভাবে পড়তে হয়। কিছু বই জাস্ট টেস্ট করতে হবে, কিছু বই হইতেছে মানে কিছু বই জাস্ট মূল ভাব জানলেই হয়, আবার কিছু বই আমাদের একদম A to Z লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে বুঝে আমাদের পড়তে হবে, একদম সার নির্যাস সহ আমাদের একদম গ্রহণ করতে হবে। আবার কিছু বই এমনও আছে যেটা আমাদের নিজে পড়ার প্রয়োজন নাই, অন্যের কাছ থেকে সেটার মূল বিষয়বস্তু জানলেই আমাদের এনাফ, এরকম কিছু বইও আছে। তো এরপরে লেখক আমাদের বলতেছে যে মানে যারা পড়াশোনা করার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে, সে পড়াশোনা করার মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হয়। আর
আর হচ্ছে যার হইতেছে কনভারসেশনের দক্ষতা বেশি, যার কনফারেন্সের ক্ষমতা যার বেশি, সে হচ্ছে একজন উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ হয়। আর যার লেখালেখির অভ্যাস বেশি সে হচ্ছে নির্ভুল মানুষ হয়, তার কোনো ভুল থাকে না, তার জ্ঞানের মধ্যে কোনো ভুল থাকে না। এরপরে লেখক বলছে যে এই তিনটা বিষয়ের মধ্যে যদি কারো কোনোটা না থাকে সেক্ষেত্রে তার বিকল্প কি করতে হবে। তো কারো যদি পড়ার অভ্যাস না থাকে তাহলে তার এমন এমন ভাবে তার সবার মাঝে চলতে হবে যাতে যাতে তার ভাবভঙ্গি দেখে মনে না হয় যে সে কিছু জানে না, তাকে ওইভাবে মানে চালাকের সাথে বুদ্ধির সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর যার লেখালেখি করার অভ্যাস নাই, যার লেখালেখির অভ্যাস কম, তার কি করতে হবে, যেহেতু লেখালেখি করা মানে আমাদের মেমোরিকে শার্প করা, তো লেখালেখির অভ্যাস না থাকলে আমাদের বুদ্ধিটা হইতেছে, আমাদের মেমোরি থাকতে হবে বেশি, আমাদের স্মৃতিশক্তি থাকতে হবে শক্তিশালী। আর যাদের হচ্ছে কথা বলার অভ্যাস কম তাদের থাকতে হবে উপস্থিত বুদ্ধি। তো আমার কোনো একটা পরিস্থিতি আমার কোনো একটা পরিস্থিতি হচ্ছে সামলানোর ক্ষমতা থাকতে হবে, সেটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। এরপরে আমাদের লেখক বলছেন যে আমরা পড়াশোনার কোন বিভাগে পড়লে আমাদের কোন জ্ঞানটা অর্জন হয়। যেমন আমরা হিস্টোরি পড়লে আমরা হিস্টোরি পড়ার মাধ্যমে আমরা জ্ঞানী হতে পারি, তারপরে সাহিত্য পড়ার মাধ্যমে আমরা চিন্তাশীল হতে পারি, ম্যাথমেটিক্স পড়ার মাধ্যমে আমরা আমাদের বুদ্ধিকে আরো আরো শানিত করতে পারি, আরো স্থির বুদ্ধি সম্পন্ন হতে পারি। তারপরে দর্শন বিদ্যা পড়ার মাধ্যমে আমরা আরো বেশি গভীর চিন্তা সম্পন্ন হতে পারি। আর নৈতিকতা শিক্ষা বা ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি, ভাবগম্ভীর হতে পারি, আমাদের জীবনে যে উশৃঙ্খলতা সেগুলো দূর করতে পারি। আর লজিক আর রেটরিক আর আমাদের যে যুক্তিবিদ্যা সেটা পড়ার মাধ্যমে আমরা অন্যের সঙ্গে আর্গুমেন্ট করার যে একটা অ্যাবিলিটি সেটা আমরা অর্জন করতে পারি। এরপরে লেখক বলছেন যে আমরা যদি চাই যে আমরা জ্ঞানকে বাড়াবো, তো সেটা আমরা চাইলেই করতে পারি। আমাদের আমাদের ইচ্ছার উপর সবকিছু নির্ভর করে। আমরা যদি চাই যে আমাদের জ্ঞানকে বর্ধিত করব তাহলে সেটা আমাদের দ্বারা সম্ভব, এটার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই। আর যদি কোনো বাধা বিপত্তি আসেও সেটাকে নির্দিষ্ট মানে পড়াশোনার নির্দিষ্ট ধাপ আছে সেটার মাধ্যমে দূর করা যায়। ঠিক যেমন আমাদের শরীরে যদি বিভিন্ন মানে রোগ ব্যাধি হয়, যেমন আমাদের শরীরে যদি কোনো রোগের জন্য ডাক্তাররা আমাদেরকে কি বলেন যে আপনি হইতেছে যদি হাঁটাহাঁটি করেন তাহলে হইতেছে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার হাঁটাহাঁটি হচ্ছে আমাদের পাকস্থলীর জন্য ভালো। তারপরে এখানে লেখক কয়েকটা ব্যায়ামের কথা বলছে, তো আমি এগুলা বলি না, কারণ আমরা সোজা কথাই যে আমরা যদি ব্যায়াম করি বা এক্সারসাইজ করি, রেগুলার যদি রুটিন মেনটেন করে চলি, তাহলে তো আমাদের রোগ প্রতিরোধ করা সম্ভব, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ঠিক তেমনি পড়াশোনারও হচ্ছে কিছু কিছু ক্ষেত্র আছে, যদি কারো মাইন্ডের কোনো প্রবলেম থাকে, যেমন কারো মন হচ্ছে বিচলিত, পড়াশোনায় তার মনোযোগ নাই, তো সে কোনো কিছু টপিক পড়তে গেলে তার মনোযোগের অভাব, তো তাকে কি পড়তে সেটার জন্য তাকে পড়তে দিতে হবে ম্যাথমেটিক্স। তো আমরা যদি ম্যাথমেটিক্স রেগুলার প্র্যাকটিস করি, ম্যাথমেটিক্স পড়ার মাধ্যমে আমাদের ব্রেন আরো শার্প হবে, আমাদের চিন্তা শক্তি আরো স্থির হবে, তো আমাদের যে মনোযোগ বৃদ্ধি পাবে। তো আমাদের অমনোযোগী অসুখের ওষুধ হচ্ছে ম্যাথমেটিক্স। আর আমাদের যে আর আমাদের যে আহ মানে আমাদের যে কি বলে ভুলমন যেটা বলে যে আমরা কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা নির্ধারণ করতে পারি না, আমরা হচ্ছে ভুল ঠিকের মধ্যে পার্থক্য করতে পারি না, এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফিলোসফারদের কাহিনী পড়তে হবে, দর্শনবিদ্যা পড়তে হবে। এটা পড়লে আমরা কোনো বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে সক্ষম হব, আর তখন কি হবে, তখন আমরা যে কোনো বিষয় ঠিক ভুল যে কি সেটা পার্থক্য বের করতে পারবো। আর এরপরে বলছে যে এরপরে কিছু কিছু আমাদের স্টুডেন্ট লাইফে যে প্রবলেম থাকে যে আমরা একটা বিষয় নিজে বুঝি কিন্তু অন্যদের মাধ্যমে সেটা তুলে ধরতে পারি না, আমার নিজের মনোভাব অন্যদের মাঝে প্রকাশ করতে পারি না, তারপরে ঠিক ভুল আমি আমি ঠিক না আমি ভুল সেটা আমি বুঝাইতে পারি না। এই সমস্যা দূর করার জন্য আমাদেরকে আইন নিয়ে পড়তে হবে, লয়ার্সদের যে বিষয়, নিয়ে পড়লে আমরা হচ্ছে আমাদের উপস্থাপনা ক্ষমতা বাড়বে, তারপরে আমরা আমাদের নিজেকে প্রকাশ করতে পারবো বেশি বেশি। তো এখানে লেখক কয়েকটা উদাহরণ দিচ্ছে, তারপর লেখক বলছেন কি যে প্রত্যেকটা মনের অসুখের জন্যই, তো আমরা তো এই গল্প পড়ে বুঝলাম যে কোন অসুখের জন্য কোনটা আসলে পড়তে হবে। তো মনের অসুখের জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই, আর এক একটা অসুখের জন্য এক একটা পড়াশোনা দেওয়া আছে, তো এক একটা পড়াশোনাকে লেখক এখানে রিসিপ্ট বলে দিয়েছেন, প্রেসক্রিপশন করে দিয়েছেন এখানে। মনের এই স্টাডিজটা মূলত মনের রোগের প্রেসক্রিপশন, ঠিক আছে। শেষের দিকে মনের রোগের প্রেসক্রিপশন, প্রথম দিকে হইতেছে উপকারিতা অপকারিতা, মাঝখানে হইতেছে উপদেশ, আর শেষে হচ্ছে প্রেসক্রিপশন। তো এটা গেল পুরা গল্পের হইতেছে বাংলা কাহিনীটা, যে লেখক আসলে কি কি বলছেন, কি কি বুঝাইছেন। তো কাহিনী এই পর্যন্তই। এখন কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা লাস্ট বারের মধ্যে জিজ্ঞেস করতেছি, বলো। আমি না পড়ে আপু, দিতেছি। কোনো সমস্যা নাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ক্লিয়ার করে বোঝানোর জন্য। আচ্ছা, আর কেউ? আচ্ছা, কেউ যদি বলতেছে না, আচ্ছা শোনো, সমস্যা নাই, আমি যদি বলি কারো কোনো সমস্যা আছে, তখন যদি সমস্যা না থাকে তার মানে এই না যে তুমি চুপ করে থাকবা, তোমার সমস্যা নাই তুমি বলবা যে আপু সমস্যা নাই, তাহলে বুঝতে পারবো যে আসলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে,
এটা আমাদের আজকের গেল। আমি এখন রেকর্ডটা অফ করে দিই। আজকের ক্লাসটা যদি রেকর্ড করার কথা ছিল না, তারপরও আমি রেকর্ড করছি। আমাকে দু একজনে অনেক রিকোয়েস্ট করছে রেকর্ড রাখার জন্য, এই জন্য করছি। যাই হোক, আমি রেকর্ডটা অফ করে দিই।